জি লার্নিং কর্তৃক আয়োজিত বেসিক ইংলিশ গ্রামার এর ফ্রি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্ট অফ স্পিচ যে 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। আমরা এমন কিছুক্ষণ আলোচনা করব যেন আমরা একটা সেন্টেন্সের মধ্যে খুঁজে বের করতে পারি কোনটা কোন পার্ট অফ স্পিচ। তাহলে আমরা শুরুতে আসি আইডেন্টিফিকেশন অফ নাউন। নাউন চিহ্নিতকরণ, নাউন কোথায় বসে, চলুন আমরা দেখে আসি নাউন কোথায় বসে। আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে এই চার্টে কি লেখা আছে একটু খেয়াল করবেন, আশা করি সব বুঝে যাবেন, খুব সহজ ভাবে বোঝেন। একটা বাক্যের সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রিপোজিশন এর পরে, আর্টিকেল বা ডিটারমিনার এর পরে, কোথায় কোথায় বলেছি, সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রিপোজিশন এর পরে, আর্টিকেল বা ডিটারমিনার এর পরে, এই স্থানগুলোতে। আরেকবার বুঝি আমরা স্থানগুলো কোথায় কোথায়, সহজ করে বোঝেন। ধরেন একটা বাক্যের এটা ভার্ব, প্লিজ একটু মনোযোগ দিব। একটা বাক্যের এটা ভার্ব, তাহলে ভার্বের সামনে এটা সাবজেক্ট, ভার্বের পরে কি অবজেক্ট, তাই না? এই সাবজেক্টের স্থানে বা এই অবজেক্টের স্থানে, কিংবা at, in, by, with, without এরকম যে কোনো প্রিপোজিশনের পরে, ওকে, কিংবা যে কোনো আর্টিকেল বা ডিটারমিনার এর পরে। তাহলে কয়টা জায়গা বললাম, মোট কয়টা জায়গা বললাম, মোট বললাম 4টা স্থান। সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রিপোজিশনের পরে, আর্টিকেল বা ডিটারমিনারের পরে। এই স্থানগুলোতে যদি আপনি একটি শব্দ পেয়ে যান, একটি ওয়ার্ড আছে, এদের যে কোনো একটা স্থানে একটি ওয়ার্ড আছে, নরমালি সেটা হবে নাউন। হ্যাঁ, নাউনের পরিবর্তে প্রোনাউনও হতে পারে, নরমালি সে হবে নাউন। আর এমন যদি হয় যে আমরা দেখতেছি এই স্থানগুলোতে 2টা করে ওয়ার্ড আছে, তাহলে আপনি বুঝে নেবেন এই প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। প্রথমটা মানে আপনাকে হাতের বাম দিক থেকে হিসাব করতে হবে যে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। এখানে যেমন এই প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, এখানেও প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। আর যদি দেখি যে না, এই স্থানগুলোতে 3টি ওয়ার্ড আছে, নরমালি প্রথমটা অ্যাডভার্ব হয়, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ হয়, আর তৃতীয়টি হয় নাউন। আরেকবার বুঝে নেই, একটা বাক্যের সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রিপোজিশনের পরে, আর্টিকেল বা ডিটারমিনার এর পরে, এই জায়গাগুলোতে যদি একটি ওয়ার্ড থাকে সে হবে নাউন। 2টো ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন। 3টি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি হবে কি, নাউন। তাহলে আপনাদের মধ্য থেকে কেউ একজন আনমিউট করে আমার সাথে একটু রেসপন্স করবেন প্লিজ। কে আছেন এমন, একটু কথা বলতে চাই, একজন একটু আনমিউট করে। আসসালাম ভাইয়া, আপনি শুধু একটু আমাকে বুঝান, এখন আমি আপনার স্টুডেন্ট, আপনি আমাকে একটু বুঝান যে এতক্ষণ ধরে আমি কি বোঝানোর চেষ্টা করছিলাম। আমি ডিটারমিনার বুঝাবো, শুধু আপনি আমাকে একটু পজিশনটা বলেন যে কোন কোন পজিশনে কে থাকে। না, আপনি শুধু এখানে দেখেন কি লেখা আছে একটু বলেন কাইন্ডলি। তারপর এরপর এই 4টা স্থানের কথা আপনি আরেকবার বলেন, আরেকবার 4টা স্থানের কথা বলেন, কোথায় কোথায়। প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে, আর তার মানে 2টা জিনিসের পরে, একটা হলো প্রিপোজিশনের পরে, আরটা হচ্ছে কি আর্টিকেল বা ডিটারমিনারের পরে। আর এদিকে সাবজেক্টের স্থানে আর কার স্থানে যেন, অবজেক্টের স্থানে। ভাই একটু না দেখে প্লিজ বলার চেষ্টা করেন তো কোথায় কোথায়। প্রিপোজিশনের এই জায়গাগুলোতে একটি ওয়ার্ড থাকলে আমরা কি ধরে নিব, নাউন। আর 2টো ওয়ার্ড থাকলে প্রথমটি, আর 3টা ওয়ার্ড থাকলে প্রথমটা,
ওকে ফাইন। এখন তো আপনি বলতেই পারবেন একটু নিজের মতো করে, চারটা স্থান কোথায় কোথায় যেন একটু বুঝান তো, আগে স্থান চারটা বলেন। এই জায়গাগুলোতে একটা একটা ওয়ার্ড থাকলে মাশাআল্লাহ, এইটুকু তো আপনি বুঝতে পারছেন। এখন আপনার প্রশ্ন হলো ডিটারমিনারটা কি, রাইট? ওইটা আমারও প্রশ্ন, ডিটারমিনারটা কি। এই ডিটারমিনারটা আমরা এখন বুঝে নিব এক নজরে। ডিটারমিনার, আমরা ডিটারমিনারের উপরই একটা ক্লাস করব। এখন শুধু আমরা ডিটারমিনারের সাথে একটু পরিচিত হই, যে বাবা তোমরা কারা কারা ডিটারমিনার একটু দেখা দাও, শুধু এদের সাথে আমরা একবার পরিচিত হব, আর কিছু না। আচ্ছা, ডিটারমিনার কারা? আচ্ছা, প্রথম কথা হলো একটা ওয়ার্ডের নাম ডিটারমিনার না, যত আর্টিকেল আছে সবাই একটু দেখবেন, যত আর্টিকেল আছে এ এন দি এরা সবাই ডিটারমিনার। অনেকেই বলে স্যার আমি ইংলিশে দুর্বল, স্যার আমি একটু মেধাবী কম, আমি এগুলো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে কেউ ইংলিশে দুর্বল না, জাস্ট আমাদের বোঝানোর ধরন সবাই দুর্বল বানায় রাখছে। আমি আজকে প্রমাণ করে দিব, যদি পুরো সময়টা জুড়ে আপনারা ক্লাসে থাকেন, ক্লাস শেষ করে আপনারা যে কোনো বাক্যের যে কোনো সেন্টেন্স বের করতে পারবেন, যে কোনো ওয়ার্ড, যে কোনটা কোন পার্ট অফ স্পিচ, এটা যদি বের করার স্কিল আপনার না আসে, তারপর আমাকে বলবেন যে না আপনি যা বলছেন মিলল না। তো আপনার কাজ শুধু একটু মনোযোগ দিয়ে আমার কথা শোনা। তাহলে এখানে যত আর্টিকেল আছে এ এন দি এর এক ধরনের ডিটারমিনার। আমরা তো সংখ্যা ব্যবহার করি, 1 2 3 4 5 6, যে কোনো নাম্বার, এই নাম্বারগুলো এক ধরনের ডিটারমিনার। তারপর এই যে আমরা সেন্টেন্সে ব্যবহার করি না, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, হ্যাঁ, অথবা কোনো নামের সাথে অ্যাপোস্ট্রফি দেই, রহিমস, করিমস, এগুলোকে বলা হয় পজিটিভ। এই সব পজিটিভ এক ধরনের ডিটারমিনার। আবার দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর নাম বলা হয় ডেমনস্ট্রেটিভ। এই ডেমনস্ট্রেটিভ গুলো এক ধরনের ডিটারমিনার। আবার ইজ, এভরি, এইদার, নেইদার, এগুলোর নাম বলা হয় ডিস্ট্রিবিউটিভ। এই ডিস্ট্রিবিউটিভ গুলো এক ধরনের ডিটারমিনার। আবার ইংরেজি ভাষায় কিছু শব্দ আছে যেগুলো দ্বারা কোনো সংখ্যা বা পরিমাণ বুঝায়, কিন্তু অনির্দিষ্টভাবে। মানে মানে হলো, ধরেন আমি বললাম যে আমার কাছে 20টি বই আছে, তাহলে আই হ্যাভ 20 বুকস। খেয়াল করেন, এই 20 কিন্তু একটা সংখ্যা। এখন আমি যদি বলি আমার কাছে অনেকগুলো বই আছে, আই হ্যাভ মেনি বুকস, এখানে মেনিও কিন্তু একটা সংখ্যা। পার্থক্যটা কি? মেনি অনির্দিষ্ট, মেনি বললে ঠিক কয়টা এটা বুঝি না, বাট 20টা নির্দিষ্ট। আবার দেখেন, আমি যদি বলি যে এই বোতলে কিছু পানি আছে, তাহলে আমি বলবো দেয়ার আর সাম ওয়াটার ইন দা বটল, এখানে সাম একটা পরিমাণ। আবার যদি বলি এই বোতলে 500 মিলিলিটার পানি আছে, তাহলে আমি যে প্রথমে কি বলছিলাম, দেয়ার ইজ সাম ওয়াটার, আর হবে না, ইজ সাম ওয়াটার ইন দা বটল, এখানে সাম একটা পরিমাণ। এখন যদি বলি দেয়ার ইজ 500 ml মিলিলিটার ওয়াটার, এখানে 500 ml ও কিন্তু একটা পরিমাণ। পার্থক্য বুঝতে পারছেন তো? 500 বললে নির্দিষ্ট হবে, সাম বললে অনির্দিষ্ট হবে। এরকম সামের মতো, মেনির মতো যে শব্দগুলো দ্বারা কোনো কিছুর সংখ্যা বা পরিমাণ বুঝায় তবে অনির্দিষ্টভাবে, সেগুলোকে ইংলিশে বলা হয় কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার্স বলা হয়। তাহলে অনির্দিষ্টভাবে কোনো সংখ্যা বা পরিমাণ বুঝালে সেগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। আর এরকম কোয়ান্টিফায়ার কারা আছে, যেমন এনি, মেনি, মাচ, সাম, সেভারাল, ফিউ, লিটল, এনাফ, নো, এরা কিন্তু কোয়ান্টিফায়ার। আমি যদি বলি আমার কাছে এতগুলো বই আছে, এই এতগুলো বললাম না, এই এতগুলো শব্দটা একটা কোয়ান্টিফায়ার। অল্প অল্প ভালোবাসো, এই যে অল্প অল্প বললাম না, এটা একটা ডিটারমিনার। এরকম যে শব্দগুলো দ্বারা কোনো কিছুর অনির্দিষ্ট সংখ্যা বা পরিমাণ বুঝায়, এগুলোর নাম হলো কোয়ান্টিফায়ার।
তাহলে সকল আর্টিকেল, নাম্বার, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, কোয়ান্টিফায়ার এগুলোকে আমরা সব একসাথে বলে ফেলি কি বলেন? ডিটারমিনার্স। আপনাদের মধ্যে কেউ একজন কি আমাকে স্ক্রিনের লেখাগুলো দেখে দেখে বুঝাতে পারেন? ঠিক যেভাবে একটু আগে যে ভাইটা বুঝালো সেরকম ভাবে, কঠিন কিছুই না। কেউ একজন যে কারা ডিটারমিনার, প্লিজ সাহস করে একজন আসেন। আমার ক্লাসের ধরনটা একটু ভিন্ন, আমি শুধু একা বকবক করি না, আপনাদেরকে সাথে নিয়ে বকবক করি। কেউ একজন আছেন যে ডিটারমিনারটা একটু বুঝায় বলবেন এখানে কি কি লেখা আছে? হ্যাঁ, এগুলোকে একসাথে বলা হয় ডিটারমিনার। অ্যাডভার্ব, রাইট, আপনি ধরে ফেলছেন ভাই। তাহলে এগুলোর নাম হচ্ছে ডিটারমিনার। আর এগুলো আমরা কেন শিখলাম তাহলে? আপনার নাম কি ভাই? আপনার নাম এখানে শো করাচ্ছেন, আপনার নাম কি? আচ্ছা, মিনার আপনার নাম না? মিনার, আচ্ছা। তাহলে আপনি এইবার একটু আমাকে বুঝান যে কোন বাক্যের কি বলেন? স্থানে, তারপর যদি একটা ওয়ার্ড থাকে আর দুইটা ওয়ার্ড থাকলে কোনটা অ্যাডজেক্টিভ? বাম দিকেরটা না ডান দিকেরটা? বাম দিকেরটা অ্যাডজেক্টিভ, ডান দিকেরটা নাউন। আর তিনটা ওয়ার্ড থাকলে বাম দিক থেকে হিসাব হবে, কি হবে? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ভাই এখন আপনার একটা পরীক্ষা, আপনি টিউটর, আজকে টিউশনে আসছেন প্রথম, এবার আপনি আমাকে এটা বুঝান, না দেখে বুঝাবেন। সাবজেক্টের পরে না ভাইয়া, সাবজেক্টের স্থানে। চারটা স্থান, সাবজেক্টের স্থান, অবজেক্টের স্থান, প্রেপোজিশনের পরে, ডিটারমিনারের পরে। একটি ওয়ার্ড থাকলে নাউন, দুটি হলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটি হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। ধরে নিলাম এখানে এখানে আপনার ডিজিটাল বোর্ডে যে বাক্যগুলো দেখতে পাচ্ছেন এগুলোর একটারও বাংলা মিনিং আমরা জানি না। আমরা জানি না, যদি মিনিং নাও জানি তবুও কিভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা সম্ভব সেটা আমরা একটু দেখব। দেখেন, সবাই একটু মনোযোগ দিবেন। আপনাদেরকেও লিখতে হবে না, আমি এটা পিডিএফ শিট আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, কিচ্ছু লিখতে হবে না, শুধু পেন না নিয়ে শুধু মনোযোগ দেন একটু। প্রথমে বলছে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ। দেখেন এখানে অ্যাবভের নিচে আন্ডারলাইন করছি। আপনারা কিন্তু চ্যাট বক্সে লিখতে পারেন, আমি ব্যাখ্যা করার আগেই আপনারা ওইটা কোন পার্ট অফ স্পিচ সেটা চ্যাট বক্সে লিখতে পারেন সবাই। তাহলে এখানে দেখেন ফ্রম শব্দটাকে আমরা একটা প্রেপোজিশন হিসেবে চিনি। মজার বিষয় হলো অ্যাবভ শব্দটাকেও আমরা প্রেপোজিশন হিসেবে চিনি, কিন্তু এখন কিচ্ছু করার নাই। কেন? কারণ ফ্রম যেহেতু একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সে দেখতে যার মতোই হোক না কেন আমরা সেগুলো মানবো না। ও আগে যা ছিল ছিল, প্রেপোজিশনের পরে বসার কারণে ও কিন্তু নাউন হয়ে গেছে। তার মানে এখানে অ্যাবভটার প্রেপোজিশন নেই, এখন অ্যাবভটা হয়ে গেছে একটা নাউন। কারণ ওই যে ফ্রম প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা হয়ে যায় কি নাউন, সুতরাং এখানে অ্যাবভ শব্দটি একটি নাউনের কাজ করেছে। হ্যাঁ, মিনিং বলবো ভাইয়া। মিনিং, প্রথম কথা হলো আমি মিনিং জানি না, আপনিও জানেন না। মিনিং না জেনেই আমরা একটু বোঝার চেষ্টা করি আগে। আমাদের উদ্দেশ্য মিনিং না, উদ্দেশ্য হলো আইডেন্টিফাই করা। তাহলে মিনিং না জেনেও এটা যে নাউন সেটা কি বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, মিনিং অবশ্যই বুঝাবো আমি, তার আগে আমি যা বোঝাতে চাই সেটা একটু বুঝেন। এখন ধরেন আমি আওয়ার আর ব্লেসিংস এই দুইটা শব্দের নিচে আন্ডারলাইন করলাম। এখন আমরা দেখতেছি এই বাক্যের ভার্ব হলো কাম। কাম যদি ভার্ব হয়
তাহলে ভার্বের সামনে এটা সাবজেক্ট, রাইট? আর সাবজেক্টের স্থানে দুইটা ওয়ার্ড আছে। কথা ছিল সাবজেক্টের স্থানে কিংবা অবজেক্টের স্থানে দুটো ওয়ার্ড থাকলে প্রথমটাকে আমরা অ্যাডজেক্টিভ ধরবো আর দ্বিতীয়টিকে আমরা নাউন ধরবো। তার মানে এখানে ব্লেজিং শব্দটা হলো নাউন আর আওয়ার শব্দটি হলো অ্যাডজেক্টিভ। এখন আসেন এই বাক্যের অর্থ কি বলছে? আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ। আমাদের জন্য যা শুভকর, যা ভালো, যা আশীর্বাদ সব উপর দিক থেকে আসে, মানে সৃষ্টিকর্তার কাছ থেকে আসে, এটা বোঝাচ্ছে। যদিও তিনি সব জায়গায় থাকেন, এটা একটা কথার কথা। আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবভ। তো দেখেন আমরা কিন্তু বাক্যের মিনিং না জেনেও লিখে ফেলছি, এবং আপনারা যারা চ্যাট বক্সে লিখেছেন আমি সবারটাই দেখতে পাচ্ছি আপনারা কি সুন্দরভাবে লিখে ফেলছেন কোনটা কোন পার্ট অফ স্পিচ, রাইট? তাহলে এটা ভার্ব, ভার্বের সামনে সাবজেক্টের জায়গায় দুইটা ওয়ার্ড, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। প্রথমে আমরা মিনিং ছাড়াই দেখি এগুলো পারি কিনা। দ্বিতীয় বাক্যে বলা হয়েছে লুক অ্যাট দ্য অ্যাবভ স্কাই। আচ্ছা, এখানে আমরা কিচ্ছু জানি না, আমরা জানি দা একটা আর্টিকেল, আর আর্টিকেল মানে সেটা হলো একটা ডিটারমিনার। কেউ না বুঝলে একটু বলবেন প্লিজ, হ্যাঁ? ভাইবেন না যে আজকে প্রথম ক্লাস বলবো কেমন দেখায়। আমি আপনাদেরকে আসলে ফ্রি ক্লাসের স্টুডেন্ট মনে করতেছি না, আমি ধরে নিয়েছি এটা আমার রেগুলার ব্যাচ। আপনারা আমার কত আগ থেকে ক্লাস করতেছেন, অনেক আগ থেকে আমার ব্যাচে ক্লাস করতেছেন, আমি এটা ধরে নিয়েছি। তো মন খুলে প্রশ্ন করবেন। তাহলে এখানে দা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেল মানে ডিটারমিনার, আর ডিটারমিনারের পর দুটো ওয়ার্ড আছে, তাই প্রথমটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয় ওয়ার্ডটা হয়ে গেছে কি নাউন। আচ্ছা, এর পরের বাক্যে দেখেন কি বলছে, দ্য রিসেন্টলি ফর্মড কমিটি ইজ আওয়ার্স। সম্প্রতি গঠিত হওয়া কমিটিটা আমাদের। আমি কিছু জানি না এগুলোর মিনিং, আমি শুধু জানি ইজ হলো ভার্ব। ইজ যদি ভার্ব হয় তাহলে এই পুরোটাই হলো বাক্যের সাবজেক্ট। আচ্ছা, এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা আর্টিকেল আছে দা। আর্টিকেল মানে এটার নাম কি? ডিটারমিনার। তো আমরা একটু আগে বললাম ডিটারমিনারের পর যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টি হবে অ্যাডজেক্টিভ, আর তৃতীয়টি হবে কি নাউন। তার মানে এখানে রিসেন্টলি শব্দটি অ্যাডভার্ব, ফর্ম শব্দটি হলো অ্যাডজেক্টিভ, আর কমিটি শব্দটি হচ্ছে কি নাউন। এই স্পেলিং হিসেবে কিন্তু কমিটি শব্দটা পরীক্ষা আসে, COMMI আচ্ছা, তাহলে রিসেন্টলি ফর্মড কমিটি ইজ আওয়ার্স, এখানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। আচ্ছা, এটা আমরা আরো বুঝবো, পরের উদাহরণগুলো আমরা আরো বুঝবো। তার আগে আমরা আরেকটু দেখে নেই আরেকবার। অনেকেই ভুলে গেছে, তাদের জন্য আমি আরেকবার দেখাই। একটা বাক্যের চারটা স্থানের কথা মনে রাখবেন। সেটা হলো ভার্বের সামনে সাবজেক্টের স্থানে, ভার্বের পরে অবজেক্টের স্থানে, যে কোনো প্রেপোজিশন এর পরে, আর আর্টিকেল বা যাকে আমরা বলি ডিটারমিনার, আর্টিকেল বা ডিটারমিনারের পরে। তাহলে কোথায় কোথায়? ভার্বের সামনে সাবজেক্টের স্থানে, ভার্বের পরে অবজেক্টের স্থানে, যে কোনো প্রেপোজিশনের পরে, আর্টিকেল বা ডিটারমিনারের পরে। এই চারটা জায়গার কোথাও যদি আপনারা একটি ওয়ার্ড পেয়ে যান সেটি হবে নাউন, আর যদি দুটো ওয়ার্ড পেয়ে যান তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টি হবে নাউন, আর যদি তিনটি ওয়ার্ড পেয়ে যান প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ আর তৃতীয়টি হবে কি নাউন। তাহলে আমরা যদি না দেখে বলি এবার চারটি স্থান, একটা হলো বাক্যের সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রেপোজিশনের পরে, আর্টিকেল বা ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে নাউন, দুটো হলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটি হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। সেই সূত্র ধরে আমরা এই প্রশ্নগুলো সলভ করতেছিলাম, রাইট? এখন আমরা আসি যেখানে আমরা ছেড়েছিলাম, যে গিভ প্লেস টু ইওর বেটার্স। অবাক হওয়ার বিষয়, খেয়াল করেন এইখানে এই যে ইওর আছে, এই ইওরটাকে কি বলা হয় যেন একটু আগে বলেছিলাম, কারো মনে আছে? ইওর, আপনারা কিন্তু আনমিউট করে কথা বলতে পারেন। ইওর শব্দটি এখানে কি বলেন তো? ডেমনস্ট্রেটিভ, পসেসিভ? পজেসিভ। যেহেতু ইওর একটা পজেসিভ, পজেসিভ এক ধরনের ডিটারমিনার, ঠিক না ভাই? পজেসিভ এক ধরনের ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পর একটা ওয়ার্ডই আছে। আমি কিছু জানি না, আমি কিছু চিনি না, আমি চিনি শুধু তাকে। যে ডিটারমিনারের পর একটি ওয়ার্ড মানে সে নাউন, তাই বেটার্স এখানে নাউন। অথচ কি অবাক হওয়ার বিষয়, আমরা কিন্তু জানি গুড, বেটার, বেস্ট এরা অ্যাডজেক্টিভ।
আসলে ওর অ্যাডজেক্টিভ, বাট কিচ্ছু করার নাই, এই মুহূর্তে সে ডিটারমিনারের পরে বসে গেছে, তাই সে নাউন হয়ে গেছে। আচ্ছা, অর্থ কি? যে তোমার চেয়ে যারা ভালো তাদেরকে তুমি স্থান ছেড়ে দাও, তাদেরকে তুমি সম্মান দাও, এটা বোঝাচ্ছে। গিভ প্লেস টু ইউর বেটার্স। শেষের বাক্যে বলছে হি হ্যাজ সিন দ্য আপস এন্ড ডাউনস অফ লাইফ। সে জীবনের উত্থান পতন দেখেছে। আচ্ছা, হি হ্যাজ সিন দ্য আপস এন্ড ডাউনস অফ লাইফ, এই যে বাক্যটা আছে, যদি আমি এই বাক্যের অর্থ নাও জানি, আমরা এভাবে চিন্তা করব। কিভাবে জানেন? যেখানে দা আছে, আর্টিকেল, আর্টিকেল মানে কি? ডিটারমিনার। ডিটারমিনারের পর কয়টা ওয়ার্ড আছে? অনেকে এভাবে গুনবে, 1 2 3 4 5, এভাবে গোনা যাবে না। হ্যাঁ, আমরা ডিটারমিনারের পর দেখতে পাচ্ছি একটাই ওয়ার্ড আছে। কেন? কারণ এখানে আছে এন্ড, একটা কনজাংশন। কনজাংশন থাকা মানে কি? আমরা এখানে থামবো। যদি আমাকে এখানে থামতে হয়, তাহলে ডিটারমিনারের পর আমার একটাই ওয়ার্ড আছে। আর ডিটারমিনারের পর যখন একটাই ওয়ার্ড থাকবে, সেটা হবে নাউন, কোনো সন্দেহ নেই নাউন। তার মানে এখানে আপস শব্দটি একটি নাউন। আচ্ছা, এখন মাঝখানে আছে কি এন্ড। এন্ড এর বৈশিষ্ট্যটা হলো যে এর আগে যে হয় পরেও সেই হয়। মানে কি? এর আগেরটা নাউন হলে নরমালি পরেরটাও নাউন হয়, আগেরটা ভার্ব হলে নরমালি পরেরটাও ভার্ব হয়। তার মানে এখানে ডাউনসও একটা ভার্ব হয়ে গেছে, সরি নাউন হয়ে গেছে, কারণ আগেরটা নাউন পরেরটাও নাউন। তাহলে এখানে হি হ্যাজ সিন দ্য আপস এন্ড ডাউনস অফ লাইফ, এখানে এন্ড এর আগেরটাও নাউন, এন্ড এর পরেরটাও হয়ে যাবে কি? নাউন। আশা করি বুঝে গেছেন। আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল দেবো, এখানে আমরা থামবো না তো। এগুলো সবই প্রিভিয়াস কোশ্চেন, এগুলো কোনোটা ব্যাংকের পরীক্ষার প্রশ্ন, কোনোটা বিসিএস এর, কোনোটা হচ্ছে প্রাইমারি, কোনোটা নিবন্ধনের, সব প্রশ্ন এখানে নিয়ে আসছি আমি এক্সাম্পল হিসেবে। এবার আমি আপনাদেরকে আরো কিছু সেন্টেন্স দেখাবো, এখানে খেয়াল করেন। প্রথম সেন্টেন্সে বলা আছে আই উইল নট টেক আ নো। আমি এই বাক্যের বাংলা অর্থ জানি না। আমি কেন বলতেছি? কারণ এইগুলোর অর্থ তো আপনি পরীক্ষার হলে নাও জানতে পারেন, তো অর্থ জানার উপর আমি গুরুত্ব দিব না, আমি দেখব যে অর্থ না জেনেও সম্ভব কিনা। তাহলে আই উইল নট টেক আ নো, এখানে আমি জানি এ একটা আর্টিকেল, আর্টিকেল মানে ডিটারমিনার, আর ডিটারমিনারের পর যদি একটা ওয়ার্ড থাকে সে হবে নাউন। তার মানে এখানে নো শব্দটি একটি নাউন, নো শব্দটি একটি নাউন। তাহলে অর্থ কি আসলো? আই উইল নট টেক আ নো, যে আমি কিছুই নিব না। তাহলে এখানে নো শব্দটির নাউন। আরো মজার বিষয় কি দেখেন, আমি যদি এখন একটা বাক্য লিখি যে নো নেশন, নো নেশন ক্যান বি ডেভেলপড, ক্যান বি ডেভেলপড উইদাউট এডুকেশন, কোন জাতি শিক্ষা ছাড়া উন্নত হতে পারে না। আমি যদি এখন নো আর নেশনে আন্ডারলাইন করি, কি হবে? ক্যান যেহেতু ভার্ব, ভার্বের সামনে একটা সাবজেক্ট, সাবজেক্টের স্থানে দেখেন দুটো ওয়ার্ড আছে, তার মানে এখন প্রথমটা হয়ে গেল অ্যাডজেক্টিভ আর এটা হলো নাউন। তার মানে এই নোটা কিন্তু এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে একটা ওয়ার্ডকে আমরা স্বাভাবিকভাবে কি চিনি বা কি জানি সেটা বিষয় না, সে পজিশনটা কোথায়, তার অবস্থানটা কোথায়, তার উপর ডিপেন্ড করবে সে আসলে কোন পার্ট অফ স্পিচ হবে। এখানে এ ছিল আর্টিকেল বা ডিটারমিনার, তারপরে এই ওয়ার্ডটা বসেছে, তাই এটা হয়ে গেছে নাউন। আর এখানে সে নাউনের সামনে বসে সে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, পরের বাক্যে বলছে প্লিজ হেল্প মি ফর ওয়ান্স, আমাকে একবারের জন্য সাহায্য করুন। আমি অর্থ জানি না, কোনো সমস্যা নেই, আমি এটা তো জানি ফর তো একটা প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড, তার মানে কি? নাউন। সুতরাং এখানে ওয়ান্স শব্দটা হয়ে গেছে একটা নাউন। ইন ওয়ান ওভার হি টুক 3 উইকেটস, এক ওভারে 3টা উইকেট নিল সে। আচ্ছা, সো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান শব্দটা হলো একটা নাম্বার, নাম্বার মানে কি? সংখ্যা, আর প্রতিটা সংখ্যা এক ধরনের ডিটারমিনার, আর ডিটারমিনারের পর একটা ওয়ার্ড হওয়ায় এখানে ওভার শব্দটি হয়ে গেছে একটা কি? নাউন। মাই নিডস আর ফিউ, এখানে আমরা এইটুকু জানি যে আর হলো ভার্ব, আর যদি ভার্ব হয় তাহলে এটা হলো বাক্যের সাবজেক্ট, আর সাবজেক্টের স্থানে কয়টা ওয়ার্ড আছে? 2টা ওয়ার্ড আছে।
তার মানে আমরা এইটুকু তো বুঝতে পারছি যে প্রথম ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা হবে নাউন। তার মানে এখানে নিডস শব্দটা হয়ে গেছে একটা নাউন। তাহলে ভাইয়া ঘুরে ফিরে কি শিখলাম আমরা? ঘুরে ফিরে আমরা এটাই শিখলাম যে যদি আমরা এই চারটুকু মনে রাখতে পারি, সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রেপোজিশনের পরে, আর্টিকেল বা ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, দুটো হলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটা হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, তাহলে কিন্তু আমরা এভাবে এগুলো বের করতে পারবো নিঃসন্দেহে। এবার আমরা বুঝবো আইডেন্টিফিকেশন অফ প্রোনাউন। অনেকের মনে প্রশ্ন হবে, প্রোনাউন আবার বুঝার কি আছে? আছে, অনেক কিছু বুঝার আছে। তাহলে আমরা প্রোনাউন একটু বুঝবো, ফাইমোক্সিল। হ্যাঁ, তাহলে প্রোনাউনটা আমরা একটু চিনবো। আচ্ছা, তাহলে প্রোনাউন আমরা জানি নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তার নামই হচ্ছে কি? প্রোনাউন। নাউনের পরিবর্তে যা বসে তার নামই হচ্ছে প্রোনাউন। তাহলে একটা নাউন এর পরিবর্তে যা বসে তার নাম হলো প্রোনাউন। এটা বোঝার জন্য আপনাকে কিন্তু নাউন চিনতে হবে। নাউন কোথায় বসে? নাউন বসে সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রেপোজিশনের পরে, তাই না? যেসব জায়গায় নাউন বসে ওই সব জায়গায় কিন্তু প্রোনাউনও বসবে। কেমনে সেটা? ধরেন আমরা এখানে একটু বুঝি, খেয়াল করেন। আমি যদি একটা বাক্য লিখি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আমি ধরে নিলাম এই বাক্যের বাংলা অর্থ আমি জানি না, কোনো সমস্যা নেই। আমাকে বলা হয়েছে বাট এখানে কোন পার্ট অফ স্পিচ। যে শব্দটা নিচে আন্ডারলাইন করা থাকবে আমি তার সামনে কে কিংবা পিছে কে এটা খেয়াল করব। আর মনে হয় আপনারা এখানে যারা ক্লাসরুমে আছেন, এটা আমি নিশ্চিত যে আপনারা সবাই জানেন এখানে লাভ শব্দটি হলো একটা ভার্ব। যদি এটা ভার্ব হয় তাহলে নিশ্চয়ই এর আগেরটা একটা সাবজেক্ট, আর সাবজেক্টের স্থানে একটা ওয়ার্ড থাকলে তার নাম কি হয়? নাউন হয়। ফাইন, কিন্তু আমরা তো জানি নাউন মানে নাম, কিন্তু বাট তো কোনো মানুষেরও নাম না, কোনো স্থানেরও নাম না, কোনো বস্তুরও নাম না, এটা কারো নামই না। তার মানে নিশ্চয় এটা নামের পরিবর্তে ব্যবহার করা একটা শব্দ। সুতরাং বাট একটা কি? প্রোনাউন। অথচ অবাক করা ব্যাপার, আমরা কিন্তু জানি বাট একটা কনজাংশন, কিন্তু এখন সে প্রোনাউনের কাজ করছে। এখানে বাটটা হু এর অর্থে বসছে, হু। দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তো আমরা যদি এত কিছু নাও জানি সমস্যা নাই, আমরা বুঝবো এটা একটা প্রোনাউন। তাহলে নাউনের পরিবর্তে যা যা বসে তার নাম হলো কি? প্রোনাউন। তারপরও আমি বলি কি যে নরমালি কারা প্রোনাউন তাদের সাথে আমাদের একটা পরিচয় হয়ে যাক। বাট কিন্তু নরমালি প্রোনাউন না, বাট বেচারা মাইনকার চিপায় পড়ে গিয়ে প্রোনাউন হয়ে গেছে। নরমালি কারা প্রোনাউন, সচরাচর কারা প্রোনাউন সেটা একটু দেখে নেই আমরা। আই, উই, ইউ, হি, শি, ইট, দে, ওয়ান, ইজ, এভরি, এইদার, নেইদার, দিস, দ্যাট, দিস, দোজ, হু, হুম, হোয়াট, হুইচ, এরা কিন্তু প্রোনাউন। আর যাদের শেষে আপনারা দেখবেন বডি, ওয়ান বা থিং যুক্ত থাকে তারাও প্রোনাউন। ডট 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 বডি মানে কি? মানে হলো যে এনি বডি, নো বডি, সাম বডি, এভরিবডি, এরকম যাদের শেষে বডি আছে এরাও কিন্তু প্রোনাউন। আবার যাদের শেষে ওয়ান থাকে, যাদের শেষে এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, এরাও কিন্তু প্রোনাউন। আবার যাদের শেষে থিং থাকে, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, এদের নামও কিন্তু প্রোনাউন। তাহলে যাদের শেষে ওয়ান, বডি, থিং থাকে তারাও প্রোনাউন। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই বোর্ডে বা স্ক্রিনে আপনারা যে শব্দগুলো দেখতেছেন এরা নরমালি প্রোনাউন। তাহলে প্রোনাউনের সাথে আমাদের একটা পরিচয় হলো, কিন্তু আমরা কখনো বিশ্বাস করব না যে এরা সারা জীবন প্রোনাউনই থাকবে। এ আজকে প্রোনাউন তো কালকে প্রোনাউন নাও হতে পারে। এ কেমন কথা? হ্যাঁ তাই তো, আজকে যারা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে কাল সে জায়গায় নাও থাকতে পারে। ভাই মানুষের গ্যারান্টি নাই, সেখানে এদের গ্যারান্টি কই থেকে হবে? এরা নরমালি প্রোনাউন, তবে এরা অনেক কিছুই হতে পারে। কি হতে পারে আমরা দেখে আসি, চলেন।
আমি কিছু এক্সাম্পল আগে লিখে রাখছি আপনাদের সময় স্বল্পতার কথা চিন্তা করে। এখানে কি আছে? অল স্পোক ইন হিজ ফেভার। আপনারা কি এই সেন্টেন্সের মধ্যে কোনটা প্রকৃত প্রোনাউন খুঁজে বের করতে পারবেন? কেউ একজন চ্যাট বক্সে লিখবেন বা বলবেন অল স্পোক ইন হিজ ফেভার, একদম রিয়েল প্রোনাউন আসলে কি? শাবাশ শাবাশ শাবাশ, আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে, সবাই লিখতেছেন। তাহলে এখানে রিয়েল প্রোনাউন হচ্ছে অল। কেমন করে বুঝলাম? কারণ স্পোক হচ্ছে ভার্ব, স্পিক এর পাস্ট ফর্ম স্পোক। যদি এটা ভার্ব হয় তাহলে এটা সাবজেক্ট, আর সাবজেক্টের স্থানে যদি একটা শব্দ বসে সে হয় নাউন। কিন্তু অল তো কারো নাম না, অল দ্বারা সকলকে বুঝায়, তার মানে এটা একটা প্রোনাউন। আচ্ছা, এবার আসেন, এইখানে হিজ কে প্রোনাউন হিসেবে আমরা যদিও চিনি, বাট এখন ঘটনা উল্টা হয়ে গেছে। এখানে হিজটা কি আপনারা বলতে পারবেন? লিখেন তো চ্যাট বক্সে, এখানে হিজটা কি? ইন যেহেতু একটা প্রেপোজিশন, আর আমরা জানি যে প্রেপোজিশন এর পরে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ হয় আর দ্বিতীয়টি নাউন হয়। তার মানে এখানে হিজ আর প্রোনাউন নেই, এখানে হিজ হয়ে গেছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বাট আমি যদি বলি দ্য পেন ইজ হিজ, মানে এই কলমটা তার, এইখানে হিজ একটা প্রোনাউন, সত্যি সত্যি একটা প্রোনাউন, কারণ এটা ভার্বের পরে যেহেতু বসেছে, তার মানে এটা তো নাউন না, এটা প্রোনাউন। আর এখানে কেন প্রোনাউন হলো না? কারণ এই বেটা নাউনের সামনে বসেছে, সুতরাং অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে আমরা যাদেরকে প্রোনাউন হিসেবে চিনি, হ্যাঁ এরা আসলে প্রোনাউন, কিন্তু এরা বিভিন্ন স্থানে বসে অনেক কিছু হতেও পারে। আচ্ছা, আবার প্রোনাউন, এখানে অল একটা প্রোনাউন, তাই না? আর একটা মজার বাক্য দেখেন, আমি লিখলাম হি হ্যাজ লস্ট হিজ অল, সে তার সবকিছু হারিয়েছে। এখানে আমি অলে একটা আন্ডারলাইন করলাম, খেয়াল করেন তো। এবারে এই অলটা কি দেখি, কে বলতে পারেন? হিজ কিন্তু একটা পজিটিভ বা ডিটারমিনার। হ্যাঁ, কি বলেছিলেন ভাইয়া আরেকবার? নাউন, রাইট। এখানে হিজ যেহেতু একটা পজিটিভ বা ডিটারমিনার, আর ডিটারমিনারের পর একটা ওয়ার্ড থাকলে সে হয় নাউন, তার মানে এখানে অল আবার হয়ে গেছে নাউন। মানে বিধি তুমি বলে দাও আমি কার, এমন একটা অবস্থা। ও সবার হয়ে গেছে, কখনো নাউন, কখনো প্রোনাউন, কখনো অ্যাডজেক্টিভ, ও অ্যাডভার্বও হতে পারে, আমি দেখাবো। তাহলে এবার দ্বিতীয় বাক্যে যদি আমরা আসি, দ্বিতীয় বাক্যে আছে ডাজ এনি অফ ইউ নো এনিথিং অ্যাবাউট ইট, তোমাদের কেউ কি জানো এই বিষয়ে কিছু? এই বাক্যে দেখেন ইউ একটা প্রোনাউন, এনিও একটা প্রোনাউন, এনিথিংও একটা প্রোনাউন, ইটও কিন্তু একটা প্রোনাউন। আপনারা কি ধরতে পেরেছেন? মনে হয় পারছেন। এনি একটা প্রোনাউন, ইউও একটা প্রোনাউন, এনিথিং যার শেষে থিং থাকে সেও তো একটা প্রোনাউন, আবার ইটও তো একটা প্রোনাউন। এখন আমি যদি বলি ইউ ক্যান টেক এনি বুক, তুমি যে কোনো বই নিতে পারো, এখন কি এনি কোন পার্ট অফ স্পিচ হবে, কে বলতে পারবেন? এখন অ্যাডজেক্টিভ হবে। কারণ কি ভাইয়া? কারণ আচ্ছা, রাইট, নাউনের পূর্বে মানে অ্যাডজেক্টিভ, আর ভার্বের পরে দুটো ওয়ার্ড, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, সো এনি এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, রাইট। এবার 3 নাম্বার বাক্যে দেখেন শি লাইকস দ্য সেম কালার অ্যাজ আই ডু। অবাক করা বিষয়, এই অ্যাজটাকে কিন্তু আমরা কনজাংশন হিসেবে চিনি, কিন্তু অবাক করা বিষয় এই অ্যাজ একটা প্রোনাউন। কি বলে? হ্যাঁ, এটা প্রোনাউন, কনজাংশন না। কেমনে? কারণ এই বাক্যে আসলে বলতে চাইছে শি লাইকস দ্য সেম কালার দ্যাট আই ডু, যা আমি পছন্দ করি সে একই কালার পছন্দ করে। যদি এখানে আমি দ্যাট দিতাম তাহলে কিন্তু আপনি ঠিকই বুঝতেন যে এটা রিলেটিভ প্রোনাউন বা প্রোনাউন। তার মানে এই যে অ্যাজ এখানে কনজাংশন না, বরং এটা একটা প্রোনাউন,
এইটা কিন্তু আমরা প্রোনাউনের ডেফিনিশন মুখস্থ করলেই পারবো না। খেয়াল করে দেখেন, সবাই জানি যে নাউনের পরিবর্তে যা হয় প্রোনাউন। এই ডেফিনিশনটুকু মুখস্থ করে কিন্তু আপনি এই কোশ্চেন সলভ করতে পারবেন না। এই ধরনের কোশ্চেন সলভ করতে গেলে এই টাইপের বিদঘুটে কোশ্চেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আপনার এত সময় আছে কোনগুলো বিদঘুটে কোশ্চেন এগুলো খুঁজে বের করার? সময় নাই। আমরা দায়িত্ব নিচ্ছি সেই বিদঘুটে কোশ্চেনগুলো খুঁজে বের করে আপনাকে দেখানোর। বেসিক্যালি একটা কোর্স দরকার মূলত এই জন্যই, আর কিছু না। বই পড়েই সবাই শিখতে পারে, বাট সবার এই সুযোগ, এই ধৈর্য, এই সামর্থ্য হয় না। অ্যাজ দেখেন এখানে একটা প্রোনাউনের কাজ করছে, আবার অ্যাজ কনজাংশনও হতে পারে, আমি দেখাবো সেটা। আচ্ছা, বোথ অফ দেম আর ডেড, আপনারা খুঁজে বের করতে পারবেন এই বাক্যে কয়টা প্রোনাউন আছে এবং কি কি? কি কি বলেন তো? বোথ আর কি? দেম, রাইট। এখানে দুটোই হচ্ছে প্রোনাউন, এখানে দুটোই প্রোনাউন। আচ্ছা, তাহলে আমরা জানলাম নাউনের পরিবর্তে যা বসে তার নাম হলো প্রোনাউন। এটা আপনারা পারবেন আশা করি। এবার আসেন আমরা একটু বুঝবো আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। কোন শব্দটা অ্যাডজেক্টিভ আর কোন শব্দটা অ্যাডভার্ব কেমনে বুঝবো? খুব সহজ কাজ, আপনার এত পেইন নিতে হবে না। ওই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এত বোঝার কিছু নেই। সহজ করে বলতে গেলে, যখন আপনার মনে হবে যে একটা ওয়ার্ড বাক্যের একটা নাউন কিংবা প্রোনাউন এর প্রয়োজনে বসেছে, তার প্রয়োজনে নাউন কিংবা প্রোনাউনের প্রয়োজনে যদি কোনো ওয়ার্ড বাক্যে বসে তার নাম হবে অ্যাডজেক্টিভ। আর নাউন বা প্রোনাউন বাদে আরো যে 6টা পার্টস অফ স্পিচ আছে, ভার্ব, অ্যাডজেক্টিভ ইত্যাদি, ওদের প্রয়োজনে যদি কেউ বাক্যে বসে সেটা হবে অ্যাডভার্ব। কি বলেছি? যা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, দ্যাট মিন্স নাউন বা প্রোনাউনের প্রয়োজনে বসে, এটার নাম অ্যাডজেক্টিভ। আর নাউন প্রোনাউন বাদে অন্য কাউরে মডিফাই করলে, সোজা কথায় নাউন প্রোনাউন বাদে অন্য কোনো পার্টস অফ স্পিচের প্রয়োজনে কেউ বাক্যে বসলে ওটার নাম হবে অ্যাডভার্ব। যেমন একটু বোঝেন, আপনারা ইএনজি লার্নিং এর কোর্সে যুক্ত হবেন কি হবেন না এটা নিয়ে আমাদের একটু হেডেক নাই, বাট আমি এই ব্যাপারে খুব সিরিয়াস যেন আপনারা আজকে ক্লাসটা করার পর পার্টস অফ স্পিচ চিনতে পারেন। এটা আমি খুব করে যাচ্ছি। একটা বাক্য দেখেন, হি ইজ আ ভেরি গুড বয়। এটা সবাই জানেন, কিন্তু আমি এখানে অন্য জিনিস বুঝাবো। দেখেন, সে একটা খুব ভালো ছেলে। দেখেন, গুড শব্দটা বসলো কার প্রয়োজনে? গুড শব্দটা বসলো কিন্তু বয়ের প্রয়োজনে। বয়টা কি? নাউন, বালক। কেমন বালক? ভালো বালক, ভালো ছেলে। তার মানে গুড শব্দটা বসছে এই বয়কে হাইলাইট করার জন্য। তো বয় তো নাউন, আর নাউনের প্রয়োজনে যে বসে তার নাম হয় অ্যাডজেক্টিভ। সো গুড এখানে অ্যাডজেক্টিভ। এখন বলতে ভেরি, খুব, তাহলে কি ভেরি খুব, খুব বয় নাকি খুব গুড? ভেরি বয় নাকি ভেরি গুড? ভেরি গুড। তার মানে এখানে ভেরি কিন্তু ওই বয়ের মাত্রাটা বাড়ায় নাই, বরং ভেরি গুডের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে। কেমন ভালো? অনেক ভালো। তাহলে ভেরি শব্দটা বসতে কার প্রয়োজনে? গুডের প্রয়োজনে। গুড কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের প্রয়োজনে বসা মানে সে কি বলেন? অ্যাডভার্ব। যদিও আপনাদের জানা আছে যে আর্টিকেল বা ডিটারমিনারের পরে 3টা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, শেষেরটা কি? নাউন। বাট আমি বলবো, জানা থাকলেও এভাবে অন্ধভাবে কিছু বের করব না, আমরা বুঝার চেষ্টা করব যে কে কার প্রয়োজনে বসলো। আমি বললাম হি বিহেভস ওয়েল, সে ভালো আচরণ করে। ওয়েল মানে ভালো, ঠিক আছে। এখন আমি যদি বলি যে হি ইজ ওয়েল, সে ভালো আছে, এইখানে কিন্তু ওয়েলটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ ওয়েল দ্বারা হি এর অবস্থা বোঝাচ্ছে, অবস্থা, ও কেমন, ও ভালো আছে। তাহলে এখানে ওয়েল একটা অ্যাডজেক্টিভ, প্রোনাউনের অবস্থা বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ হয়ে গেল। বাট এখানে ওয়েল দ্বারা কিন্তু সে ভালো সেটা বলেনি,
বলছি কি সে আচরণ করে ভালো, ভালো আচরণ করে। তার মানে এখানে ওয়েল শব্দটা ভার্বের প্রয়োজনে বসেছে, আর ভার্বের প্রয়োজনে যে বসবে সে তো অ্যাডভার্ব। শুধু নাউন প্রোনাউনের প্রয়োজনে বসলে অ্যাডজেক্টিভ, অন্য যারই প্রয়োজনে বসুক সে হবে অ্যাডভার্ব। তার মানে এখানে ওয়েল শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব। আমরা এবার আরো অনেক এক্সাম্পল দেখব যে কিভাবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হয়। আমরা একটা গেম খেলবো। আচ্ছা, তাহলে যা কিছু নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করবে বা নাউন প্রোনাউনের প্রয়োজনে বসবে তার নাম অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন বাদে অন্য কারো প্রয়োজনে বসলেই তার নাম অ্যাডভার্ব। আপনাদেরকে ক্লাস শেষে পিডিএফ শিটটা আমি দিয়ে দিব। এখন আমি কিছু সেন্টেন্স লিখব, আপনারা একটু সেই সেন্টেন্সগুলোতে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব খুঁজে বের করার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করলেই পারবেন। তাহলে আমি একটা বাক্য লিখলাম যে হি নোজ বেটার দেন আই। আপনারা চ্যাট বক্সে লিখবেন, নাম্বার দিয়ে দিয়ে লিখবেন। এটা 1 নাম্বার বাক্য। এই বাক্যে বেটারটা কি আপনারা চ্যাট বক্সে লিখবেন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব লিখে ফেলবেন। 2 নাম্বার লিখলাম হি ইজ বেটার দেন আই। এইখানে যে বেটারটা আছে এটা আপনারা লিখবেন কোন পার্ট অফ স্পিচ। 3 নম্বরে লিখবেন শি ইজ ওল্ড এনাফ। এইখানে এনাফ এবং ওল্ড মার্ক করলাম। 4 লিখলাম, একটু ক্যানভাতে যাও তো। 4 গিয়ে লিখেন she has enough money পেইড ক্যানভাটা না মানে। আচ্ছা, আপনারা একটু চ্যাট বক্সে লিখেন যে কোনটা কোন পার্ট অফ স্পিচ, কোনটা কোন পার্ট অফ স্পিচ, মানে কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব। এটা আপনারা একটু লেখার চেষ্টা করেন। হ্যাঁ, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব। জাস্ট এটা এটা এই দুইটা কপি করে নিয়ে এখানে যে স্লাইডটা চলছে রিপ্লেস করে দাও। হবে না? ওকে, প্রয়োজনে অন্য একটা স্লাইড করো। সম্ভব না? ওই ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে জাস্ট 2টা পেজ করবা। ওকে, তাহলে আপনি একটু লিখবেন চ্যাট বক্সে, দেখি একটু সবাই চ্যাট বক্সে লিখতেছে। বাহ, চমৎকার। ওকে, তুমি আমার কাজ করো। বুঝেছো কাজল? ওকে, তাহলে হি নোজ বেটার দেন আই। ফাইন। আপনাদের মধ্যে কেউ একজন আমাকে বলতে পারবেন এখানে বেটারটা কেন অ্যাডভার্ব লিখেছেন? কেউ একজন? তার মানে ওই লোকটা বেটার কিনা সেটা আমরা জানি না, কিন্তু সে জানে বেটার, রাইট? সে আমার চেয়ে ভালো জানে, বেশি ভালো জানে। তার মানে এখানে বেটার দ্বারা এই ভার্বকে মডিফাই করছে, সুতরাং এটা হয়ে গেল অ্যাডভার্ব। আচ্ছা, তারপরে কি আছে? এর পরের বাক্যে বলা আছে হি ইজ বেটার দেন আই। সে আমার চেয়ে ভালো। হি ইজ বেটার দেন আই, সে আমার চেয়ে ভালো। তার মানে এইখানে বেটার দ্বারা হি এর অবস্থা বোঝাচ্ছে যে হি তুলনামূলক বেটার। তাহলে এইখানে যেহেতু হি একটা প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ, সুতরাং বেটার এখানে একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, শি ইজ ওল্ড এনাফ। সে যথেষ্ট বৃদ্ধ, বয়স্ক। আচ্ছা, এই ওল্ড দ্বারা কার অবস্থা বুঝাচ্ছে ভাই? কার অবস্থা বুঝাচ্ছে ওল্ড দ্বারা? শি এর অবস্থা বুঝাচ্ছে। শি তো একটা প্রোনাউন, আর প্রোনাউনের অবস্থা বুঝালে, নাউনের অবস্থা বুঝালে কি হয় যেন? অ্যাডজেক্টিভ, রাইট? এটা অ্যাডজেক্টিভ। এখানে যে বুঝাচ্ছে এনাফ, সে এনাফ নাকি এনাফ ওল্ড? ওল্ড। তার মানে এনাফ শব্দটা দ্বারা ওল্ড এর অবস্থা বুঝাচ্ছে, মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব। আবার একই এনাফ 4 নাম্বার বাক্যে বলা হয়েছে শি হ্যাজ এনাফ মানি। তার মানে এখানে এনাফ কে? মানিটা। তো মানি তো নাউন। আর এছাড়াও তো আমরা জানি
এছাড়াও আমরা কি জানি যে এখানে হ্যাজ হলো একটা ভার্ব, আর ভার্বের পরে অবজেক্টের স্থানে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ আর পরেরটা হচ্ছে কি বলেন, নাউন। বুঝলেন? এইভাবে একটা ওয়ার্ড কার প্রয়োজনে বসে তার উপর ডিপেন্ড করে সে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে। আমি আপনাদেরকে আরো কিছু সেন্টেন্স দিতে চাই, আরো কিছু সেন্টেন্স। দ্য বেবি কেম হিয়ার, শিশুটি এখানে আসলো। ডান্সিং, নাচতে নাচতে বা নেচে নেচে আসলো। এখানে ডান্সিংটাকে মার্ক করবেন। আরেকটা বাক্য লিখলাম, আই স আ ডান্সিং বেবি। আই স আ ডান্সিং বেবি, এখানে আমরা ডান্সিংটাকে মার্ক করলাম। আপনারা জাস্ট লেখার চেষ্টা করবেন কোন ডান্সিং অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব। আর জেরান্ড পার্টিসিপল এগুলো নিশ্চয় আমি আমার ভার্বের ক্লাসে বুঝাবো। এখন শুধু কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব এটুকু লিখতে পারলেই শুকরিয়া। The baby came here dancing. I saw a dancing baby. আচ্ছা, আশা করি সবাই লিখে ফেলছেন এখানে মোটামুটি। তাহলে এখানে খেয়াল করেন। আচ্ছা, আমি শুধু দুই একজন ছেলেরই কথা শুনলাম। আমাদের ক্লাসে কি আজকে কোনো ছাত্রী নেই, ফিমেল স্টুডেন্ট নেই কেউ? তাদের কাছে একটু শুনতে চাই, এমন কে আছেন? নারীরা সর্বত্র এগিয়ে, আমার ক্লাসে এগিয়ে থাকবে না কেন? আচ্ছা, যে কেউ আমাকে বলেন এই ডান্সিংটা এখানে দিয়েছেন আপনারা অ্যাডভার্ব, কেন দিয়েছেন কেউ একটু ব্যাখ্যা করেন। কিন্তু ভাইয়া বাচ্চাটাই তো নাচতেছিল, কথা সত্যি না? জি স্যার, নাচতেছিল কিন্তু বাচ্চাটাই, তাই না? জি, বাচ্চাটাই নাচতেছে। কিন্তু এখানে কি বোঝাচ্ছে, সে নেচে নেচে বেবি হয়েছে নাকি নেচে নেচে এসেছে? নেচে নেচে এসেছে। রাইট, সে নেচে নেচে বেবি হয়নি, বরং নেচে নেচে সে এসেছে। তার মানে এখানে আসার ধরনটাকে বোঝাচ্ছে। এটা থাকবে, এটা থাকবে প্রথমে, এটা থাকবে শেষে, আর মাঝখানে যেটুকু বলছি এটুকু। তাহলে এখানে নেচে নেচে আসার ধরনটাকে বোঝাচ্ছে, সুতরাং এটা হয়ে যাবে অ্যাডভার্ব। আর পরের বাক্যে বলছে আই সা ডান্সিং বেবি। হ্যাঁ, এইখানে ডান্সিং দ্বারা ওই বেবির অবস্থা বোঝাচ্ছে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করলে তার নাম অ্যাডজেক্টিভ, অন্য কাউকে মডিফাই করলে তার নাম অ্যাডভার্ব। এবার আপনাদের একটা পরীক্ষা মনে করেন, দেখি কে কি পারেন। এটা 1 নাম্বার সেন্টেন্স, এটা 2, 3, 4, 5। আপনার চ্যাট বক্সে লিখবেন কোনটা কোন পার্ট অফ স্পিচ। একে বলছে অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স, দা কিন্তু ডিটারমিনার, তারপর দুটো ওয়ার্ড আছে, এটা মাথায় রেখে আপনারা লিখেন। 2 বলছে আফটার এজেস উইল সিং হিজ গ্লোরি, মানে সে যখন না থাকবে কিংবা সময় পেরিয়ে যাবে তারপরেও তার বিজয় গাথা থেকে যাবে। এখানে আফটারটা কি? অল মেন আর মর্টাল, এখানে অল কি? ইট ওয়াজ অল প্রফিট অ্যান্ড নো লস, এখানে অল আর নোটা কি? আর দেয়ার এনি উইটনেস প্রেজেন্ট, এখানে কি? 5টি সেন্টেন্সের মধ্যে আপনারা খুঁজে বের করবেন কোনটা কোন পার্ট অফ স্পিচ, দ্যাট মিন্স কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব। জাস্ট এতটুকু খুঁজে বের করলেই চলবে, কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা অ্যাডভার্ব। ধৈর্য হারা হবেন না, পুরো ক্লাসটা করেন, কিছু শিখবেন। ক্যারিয়ারের জার্নিটা এত সহজ না ভাইয়া। একটা সময় হয়তো সহজ ছিল, এখন কিন্তু যদি কোনো একটা প্রতিষ্ঠান 5টা পদের জন্য একটা সার্কুলার দেয়, সেখানে 5টা পদের জন্যই কিন্তু লাখখানেক আবেদন পড়ে যায়, 5টা পদের জন্য। তার মানে এখন কম্পিটিটরের সংখ্যা অনেক অনেক বেশি, তাতে টেনশন নেওয়ারও কিছু নাই। মাথায় রাখেন, কম্পিটিটর যেমন বেশি তেমন পড়াশোনা না করা পাবলিকও বেশি। অনেকে সার্টিফিকেট আছে, পরীক্ষা দিয়ে দেয়, আবেদন করতে তো সমস্যা নেই। এর মধ্যে পড়াশোনা করা পাবলিকের সংখ্যা খুবই কম। যেমন খেয়াল করেন না, আজকে ইএনজি লার্নিং একটা ফ্রি ক্লাসের আয়োজন করলো, আমরা প্রচারণা করে দিলাম, কিন্তু দেশের অনেক স্টুডেন্ট আছে, অনেকেই দেখেছে, তারা কিন্তু জয়েন করে নেই। ব্যাপারটা হলো কি,
আমরা সবাই জব পেতে চাই, ক্যারিয়ারে ভালো করতে চাই, বাট সবাই কি পড়তে চাই? আমার মনে হয় না। সুতরাং যারা পড়াশোনা করেন তাদের ভয় পাওয়ার কিছু নেই। তাদের ইনশাল্লাহ আল্লাহ কোথাও না কোথাও একটা ভালো রিজিকের ব্যবস্থা রেখেছে। আলটিমেটলি আল্লাহ সবার জন্যই রিজিকের ব্যবস্থা করবেন, কিন্তু এটা তো মানতেই হবে যারা পরিশ্রমী আল্লাহ নিশ্চয় তাদের জন্য স্পেশাল কিছু তো রাখবেনই, এতে কোনো সন্দেহ নাই। 1 নম্বর বাক্যে বলছে অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স। এখানে দা হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার। ডিটারমিনারের পর দুটো ওয়ার্ড আছে, সুতরাং প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। 2 নাম্বার আফটার এইজেস উইল সিং হিজ গ্লোরি। আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি উইল এখানে একটা ভার্ব বা সিং একটা ভার্ব। যদি এটা ভার্ব হয় তাহলে এটা হলো সাবজেক্ট। খেয়াল করে দেন, এটা কি সাবজেক্ট। আর সাবজেক্টের জায়গায় দুটো ওয়ার্ড আছে, মানে আমার এই প্রথম শব্দটা হবে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয় শব্দটা হচ্ছে আমার নাউন। এখানে আফটারকে প্রেপোজিশন বলার সুযোগ নাই, এখন এটা অ্যাডজেক্টিভ। কিন্তু পরের বাক্যে অল মেন আর মর্টাল, এখানে আর যদি ভার্ব হয় তাহলে এটা হলো আমার সাবজেক্ট, আর সাবজেক্টের জায়গায় দুটো ওয়ার্ড আছে, তার মানে আমার এই প্রথম ওয়ার্ডটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। অল এখানে অ্যাডজেক্টিভ। ইট ওয়াজ অল প্রফিট অ্যান্ড নো লস। আমি জানি আপনারা সবাই জানেন যে ওয়াজ হলো ভার্ব, ভার্বের পরে দুইটা ওয়ার্ড আছে, একটা দুইটা, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা নাউন, তার মানে অল এখানে অ্যাডজেক্টিভ, প্রফিট হলো নাউন। একই রকম ভাবে এখানে লস এখানে নাউন আর নো হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এবার আর দেয়ার এনি উইকনেস প্রেজেন্ট, এখানে উইকনেস তো নাউন, আর নাউনের সামনে, হ্যাঁ নাউনের সামনে যে বসে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের সামনে যে বসে তার নাম কি? অ্যাডজেক্টিভ। নাউনের সামনে যে বসবে তার নামই হবে অ্যাডজেক্টিভ। এটার সাথে কি যোগ হলো নাকি আলাদা? ওকে, তাহলে এখানে এনি শব্দটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ভাইয়া? কারো কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের বিষয় সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার আমি চাচ্ছি আপনাদেরকে আরো কিছু প্রশ্নের সাথে পরিচিত করাতে। প্রশ্ন অনেক আছে, যতটুকু পারা যায়। হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। আমাদের রেগুলার ক্লাসে কিন্তু আমরা এত পেইন নিব না। আমাদের রেগুলার ক্লাসে কি করব? আমরা একটা ক্লাসে শুধু নিয়ম জানবো আর এক্সাম্পল তো নিবই, আর আরেকটা ক্লাসে গিয়ে আমরা শুধু এরকম কোশ্চেন সলভ করব। ওই দিন শুধু কোশ্চেনই সলভ করব। এভাবে আমাদের প্রতিটা টপিকের উপর ডিসকাশন প্লাস অনুশীলন। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো আমাদের এই বেসিক ইংলিশ গ্রামার কোর্সে যারা ভর্তি হবে তাদের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই নাম্বারটাতে তারা নক দিলে ভর্তির পরে আমরা তাদেরকে আমাদের একটা গ্রুপে যোগ করাবো। আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপ তো থাকবেই, সেখানে আমরা রেকর্ডেড ক্লাসগুলো রাখবো আজীবনের জন্য, জুম লিংক পিডিএফ শিট তো দিবই। এছাড়াও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। কেন? কারণ আমরা জানি, মানে আমি জানি, আমি স্টুডেন্টদের মানে ফিলটা, মানে আই ক্যান ফিল ইউর পেইন, সেটা হলো পড়তে গিয়ে প্রশ্ন আসে বাট স্যারের সামনে গেলে প্রশ্ন আসে না। এই পেইনটা আমি জানি, যার কারণে আমরা সুযোগ রাখছি যে যখনই তোমার পড়তে গিয়ে প্রশ্ন আসবে জাস্ট ছবি তুলবা, একটা তুলে হোয়াটসঅ্যাপে তুমি দিবা মার্ক করে, আমি সুন্দর করে একটা ভয়েস রেকর্ড দিয়ে দিব, তুমি তৃপ্তি মতো বুঝে নিবা। এই সুযোগটা নরমালি কেউ রাখে না, বাট আমি রাখছি। আমি জানি এটা আমার জন্য একটা পেইন, বাট আমি ভাই আমার পেইনের আগে তোমার পেইন দূর করতে চাই। কারণ এটা আমি দেখছি যুগ যুগ ধরে দেখা যে অনেক প্রশ্ন, বাট স্যারের সামনে গেলে প্রশ্ন আসে না। অনেক শরীরে অসুখ, ডাক্তারের সামনে গেলে কি বলবো বুঝতে পারি না। যার কারণে এই ব্যবস্থাটা যে তোমার মনে যখনই প্রশ্ন আসবে তুমি তখনই গ্রুপের মধ্যে ছবি তুলে পাঠিয়ে দিবা, বুঝছে? আচ্ছা, ওকে, তাহলে এই হচ্ছে বিষয়টা। তো আমরা সেখানে প্রশ্ন কি বলছি? হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। আর আজকের পিডিএফ শিটটাও এই হোয়াটসঅ্যাপে নক দিলে পেয়ে যাবেন। হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। যখন আমি তারে দেখলাম তখন সে হচ্ছে পুরোপুরি একা, বড় একা ছিল। আচ্ছা, কেউ একজন আমাকে বলেন তো, অ্যালোন মানে একাকী, এখানে কে একাকী? কে অ্যালোন? কে কে একাকী? আমি নাকি সে? সে। তার মানে অ্যালোন শব্দটা কার প্রয়োজনে বসছে? একটা ভার্বের প্রয়োজনে নাকি প্রোনাউনের? তার মানে নাউন বা প্রোনাউনের প্রয়োজনে বসলে কি হয় যেন ভাই? অ্যাডজেক্টিভ। তার মানে এখানে অ্যালোন শব্দটা একটা অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই। আর আপনারা নিশ্চিত থাকবেন অ্যাডজেক্টিভের সামনে অ্যাডভার্ব বসে। যদি সেটা নাও মুখস্থ করেন কোনো সমস্যা নাই,
অল মানে তো সব, বা অল মানে পুরোটা, তার মানে সে পুরোপুরি একা। তাহলে এখানে অল শব্দটা বসছে কার প্রয়োজনে? অ্যালোনের প্রয়োজনে, মানে এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, সুতরাং এটা অ্যাডভার্ব। এটা হলো কি? অ্যাডভার্ব। তার মানে ওই সূত্রটা শুধু পড়লে হবে না যে ভার্বের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। এটা সবসময় চোখ বন্ধ করে বলা যাবে না, এখানে হিসাবটা ভিন্ন হয়েছে, কারণ অ্যালোন শব্দটা হি কে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আর অ্যাডজেক্টিভ যদি কেউ হয়, অ্যাডজেক্টিভের সামনে যে বসে সে নাউন হবে না, সে অ্যাডভার্ব হয় নরমালি। তাহলে এখানে অল হয়ে গেল আবার অ্যাডভার্ব। কি একটা অবস্থা। আচ্ছা, এরপরের বাক্যে দেখেন বলছে উই ওয়াকড, আমরা হাঁটলাম, অ্যাজ মানে যত, ফাস্ট মানে দ্রুত, অ্যাজ উই কুড আমরা যত দ্রুত পারি হাঁটলাম। আচ্ছা, আমাকে কেউ একজন বলেন তো এখানে ফাস্ট শব্দটি দ্বারা কি বোঝাচ্ছে? কে দ্রুত, আমরা নাকি হেঁটেছিলাম? হাঁটাকে বোঝাচ্ছে। তাহলে হাঁটাটা কি? ভার্ব। আর ভার্বকে এসকে সাতাশ করে দাও, ভার্বকে মডিফাই করলে কি হয়? অ্যাডভার্ব হয়। তার মানে এখানে আপনাদের বুঝতে মোটেও কষ্ট হচ্ছে না যে ফার্স্ট শব্দটি হলো একটা অ্যাডভার্ব। এখন বলছে অ্যাজ মানে যত, যত আমরা নাকি যত হেঁটেছিলাম নাকি যত দ্রুত? তার মানে অ্যাজ শব্দটা বসছে কার প্রয়োজনে বলেন? অ্যাডভার্বের প্রয়োজনে যে বসবে সেও হবে কি? অ্যাডভার্ব। শুধু কার প্রয়োজনে বসলে অ্যাডজেক্টিভ হবে? রাইট, নাউন প্রোনাউনের প্রয়োজনে বসলে অ্যাডজেক্টিভ, অন্য যারই প্রয়োজনে বসুক ও হবে অ্যাডভার্ব। তার মানে এখানে অ্যাজ একটা অ্যাডভার্ব। আচ্ছা, এবার বলছে আই হ্যাভ সিন ইউ বিফোর, আমি তোমার আগে দেখেছি। এই যে বিফোর, আগে, আগে কি? আগে আমি নাকি আগে তুমি নাকি আগে দেখেছি? আগে দেখেছি, ভার্বকে মডিফাই করছে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব হয়ে গেছে। এখানে বলছে আই নো বেটার, আমি ভালো জানি, তার মানে কি আমি বেটার নাকি জানি বেটার? তার মানে ভার্বকে মডিফাই করে এটাও অ্যাডভার্ব। এবার বলছে হি বোস্টস টু মাচ, সে খুব বেশি অহংকার করে, খুব বেশি গর্ব করে। তাহলে এই যে মাছ বেশি, তার মানে কি লোকটা সাইজে বেশি নাকি অহংকার করে বেশি? তার মানে ভার্বকে মডিফাই করছে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব। আর যদি বলেন টু কি? টু একটা অ্যাডভার্ব, কারণ এটা এই যে মাছকে মডিফাই করছে। তাহলে আমরা বুঝলাম একটা ওয়ার্ড যখনই নাউন বা প্রোনাউনের প্রয়োজনে বুঝবে, নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করবে, তার নামই হবে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন বাদে অন্য যে কোনো পার্টস অফ স্পিচের প্রয়োজনে বসা মানেই সে হয়ে যাবে অ্যাডভার্ব, সে হয়ে যাবে অ্যাডভার্ব। আচ্ছা, এবার আসি আমরা আইডেন্টিফিকেশন অফ ভার্ব। তার আগে আমরা একটু রিভিশন দিয়ে আসি। কি পড়ছিলাম আমরা? পড়েছিলাম যে একটা বাক্যের চারটা স্থানে, মনে আছে? চারটা স্থানে, সেটা হলো সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রেপোজিশনের পরে আর আর্টিকেল বা ডিটারমিনারের পরে যদি একটি ওয়ার্ড থাকে তার নাম হয় নাউন। দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তিনটা হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং শেষের ওয়ার্ডটি হবে নাউন। আর নাউনের পরিবর্তে যা বসে তার নাম হলো প্রোনাউন। আর এরপরে আমরা বুঝলাম একটা ওয়ার্ড যদি বাক্যের নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ, আর নাউন প্রোনাউন বাদে অন্য কারো প্রয়োজনে বসলে তার নাম হয় কি? অ্যাডভার্ব। এবার আমরা আইডেন্টিফিকেশন অফ ভার্ব বুঝবো। ভার্ব কিভাবে আমরা চিনবো? হ্যাঁ, আমরা সবাই জানি ভার্ব মানে ক্রিয়া বা কাজ, কিন্তু আমি যদি বাক্যের অর্থ না জানি? ভার্ব মানে ক্রিয়া বা কাজ, ঠিক আছে, কারণ আমি ইংলিশ বাক্যের অর্থই জানি না, তখন আমি কেমনে বুঝবো? বুঝবো না কিন্তু। সো আমরা এখন দেখবো অর্থ না জেনেও বাক্যের ভার্ব বের করা সম্ভব কিভাবে। জাস্ট আপনারা চারটা স্থানের কথা মনে রাখবেন, এটা আপনারা সবাই ছোটবেলা থেকেই জানেন। আচ্ছা ভাই বলেন তো, সাবজেক্টের আগে ভার্ব বসে নাকি পরে? সবাই জানেন কিন্তু পরে বসে, কিন্তু অবজেক্টের আগে বসে, কারণ নিয়মটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো? ভার্বটা সাবজেক্ট দিক থেকে চিন্তা করলে সাবজেক্টের পরে বসে, অবজেক্টের দিক থেকে চিন্তা করলে অবজেক্টের পূর্বে বসে ভার্ব। সেটাই লিখছি আমি, ছোটবেলার কথাই এখন লেখা হয়েছে।
সাবজেক্টের পরে ভার্ব বসে। হ্যাঁ, কখনো কখনো আবার এমন হয় সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব থাকে, তারপরে কিন্তু প্রিন্সিপাল ভার্ব থাকে, হয় কিন্তু। তো সেই দিক থেকে আমি লিখছি ভার্বটা কোথায় কোথায় বসে, হয় ডাইরেক্ট সাবজেক্টের পরে বসবে, অথবা অক্সিলারি ভার্বের পরে বসবে, অথবা কি হবে, অথবা যে কোনো একটা অবজেক্টের পূর্বে বসবে, অথবা কোনো ডিটারমিনার বা আর্টিকেলের পূর্বে বসে। তারপর ডিটারমিনারের পরেও ভার্ব বসতে পারে। তাহলে ভার্ব বসে কোথায় কোথায়? সাবজেক্টের পরে, অক্সিলারি ভার্বের পরে, অবজেক্টের পূর্বে, কিংবা ডিটারমিনারের পূর্বে। এই চারটা স্থানে যারে দেখব ও দেখতে যার মতোই হোক না কেন, আমরা বলবো তুমি ভার্ব। তুমি এর আগে যা ছিল সেটা আমার বিষয় না। তুমি সাবজেক্টের পরে বসেছো, যে হ্যাঁ, অক্সিলারি ভার্বের পরে বসেছো, ইয়েস। তুমি কি অবজেক্টের পূর্বে বসেছো, ইয়েস। তুমি কি ডিটারমিনারের পূর্বে বসেছো, ইয়েস। তার মানে তুমি ভার্ব। না আমি মানি না, তবুও তুমি ভার্ব। আমি মানবো না, তবুও তুমি ভার্ব। কারণ তুমি এই জায়গায় বসলা কেন? এটা তো ভার্বের জায়গা, তোমারে ভার্ব হতেই হবে। যেমন খেয়াল করেন, আমরা কতগুলো বাক্য দেখি, খেয়াল করেন। দ্য টাইম নিয়ার্স, এই বাক্যের বাংলা অর্থ হলো সময় ঘনিয়ে আসছে, বাট এটা আমি জানি না। ওকে, আমি জানি না, সমস্যা নেই। আমি তো এইটুকু জানি ভাই, আমি ইংলিশে যত দুর্বল হই না কেন, আমি তো এইটুকু জানি যে এটা একটা সেন্টেন্স। তো একটা সেন্টেন্সের শুরুতে কে থাকে? শুরুতে থাকে সাবজেক্ট, তার মানে এটা সাবজেক্ট। সাবজেক্টের পরে কে থাকবে? ভার্ব, তার মানে এটা ভার্ব। অথচ নিয়ার জন্ম নিয়েছে প্রেপোজিশন হিসেবে, কিন্তু সে এখানে এসে ভার্ব হয়ে গেছে। এরকম তো অনেকই হয়। তাহলে এখানে নিয়ারটা ভার্ব হয়ে গেছে, আর টাইমটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তাহলে এখানে নিয়ার্স হয়ে গেছে একটা ভার্ব। এবার দেখেন কি বলছে, লেট আস ইভেন দ্য গ্রাউন্ড। এই বাক্যের বাংলা অর্থ আমি পরে বলি, কারণ আমি বলছি অর্থ না জেনেও সম্ভব। কিভাবে সম্ভব দেখেন, আপনারা এটা সবাই জানেন যে আই মানে আমি, আই হলো সাবজেক্ট, আর মি মানে আমাকে, মি হচ্ছে অবজেক্ট। তার মানে আই হলো সাবজেক্ট আর মি হলো কি? অবজেক্ট। আচ্ছা, এবার উই হলো সাবজেক্ট, আস হলো অবজেক্ট, হি সাবজেক্ট, হিম হলো অবজেক্ট, শি সাবজেক্ট, হার হলো অবজেক্ট, দে সাবজেক্ট আর দেম হলো অবজেক্ট। এটা আপনারা সবাই জানেন। আচ্ছা, তাহলে এই বাক্যটার অর্থ আমি জানি না, নো প্রবলেম। আমি যদি দেখি যে এখানে একটা শব্দ আছে আস। আচ্ছা, আজ কি সাবজেক্ট নাকি অবজেক্ট ভাই বলেন তো? কেউ একজন, আজ কোন পার্ট অফ স্পিচ? সাবজেক্ট নাকি মানে কোন ফর্ম, সাবজেক্ট নাকি অবজেক্ট? অবজেক্ট। তাহলে অবজেক্টের পূর্বে কার বসার কথা ছিল? ভার্ব। তার মানে এই লেটটা এখানে একটা ভার্ব। আর এখানে ইভেন শব্দটা, এটাও ভার্ব। কেমন করে বুঝলাম বলেন তো? কে বলতে পারবেন? আমি যে সূত্র শিখাইলাম সেই অনুযায়ী এটা ভার্ব। কেমনে বোঝা গেল বলতে পারবেন কেউ? রাইট, ইউ আর। এখানে দা হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার, আর ডিটারমিনারের পূর্বেও ভার্ব বসে, সো ইভেন এখানে ভার্ব। অথচ কি একটা দুঃখের বিষয়, অবাক হওয়ার বিষয়, ইভেন কিন্তু একটা অ্যাডভার্ব, কিন্তু এই বেটা এখানে ভার্ব হয়ে গেছে, এখানে ভার্ব হয়ে গেছে। তার অর্থ কি? লেট আস ইভেন দ্য গ্রাউন্ড, অর্থ হলো চলো মাটি সমতল করি, মানে মাটিটাকে সমান করি। দেখেন আমি অর্থ না জেনেও বের করছি এটা ভার্ব। লেটও ভার্ব, ইভেনও ভার্ব। আচ্ছা, আমাকে কে বলতে পারবেন আপনাদের মধ্যে এই বারটা এখানে ভার্ব? কেন ভার্ব? মি হচ্ছে অবজেক্ট, সো অবজেক্টের পূর্বে বসলে সে হবে ভার্ব, তাই এটা হচ্ছে একটা ভার্ব। সুতরাং এখানে মি হচ্ছে অবজেক্ট, তার পূর্বে বাট হলো ভার্ব। এখন আপনি আসেন বাট মি নো বাট। আমরা অনেক সময় অজুহাত দেই না, এই তুমি এটা করো নাই কেন? ভাই আমি গিয়েছিলাম কিন্তু পরে আর তাকে খুঁজে পাই নাই, যদিও পাইলাম পরে কিন্তু আমি তাকে হারাই ফেললাম। তখন আমরা ধমক দিয়ে বলি, এই ভাই এত কিন্তু কিন্তু করিস না ভাই। এটাই বলছি, বাট মি নো বাটস। তাহলে এখানে বাট একটা ভার্ব। এই বাক্যের মধ্যে একটা ডিটারমিনার আছে, কেউ বলতে পারবেন কোনটা ডিটারমিনার?
নো একটা ডিটারমিনার, রাইট। নো যদি ডিটারমিনার হয়, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকা, এটাকে আমরা কি বলবো? নাউন বলবো, রাইট ইউ আর। তাহলে এখানে বাট একটা ভার্ব, বাটস হলো একটা নাউন। উই শুড বেটার আওয়ার স্কিল। একটু আগে দেখে আসলাম এই বেটার সে অ্যাডজেক্টিভ হয়, আবার সে অ্যাডভার্ব হয়, কত রং, সে নাউনও হয়েছিল, এখন দেখেন সে ভার্ব হয়ে বসে আছে। কেন? কারণ উই হলো সাবজেক্ট, আর শুড একটা মডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বের পরে তো একটা প্রিন্সিপাল ভার্ব থাকে, তার মানে এই বেটার হচ্ছে একটা ভার্ব। আবার আপনি এভাবেও চিন্তা করতে পারেন, আওয়ার হলো পজিটিভ, পজিটিভ মানে ডিটারমিনার, ডিটারমিনারের পরেও ভার্ব থাকে, তো বেটার এখানে একটা ভার্ব। সুতরাং ভাইয়া জাস্ট চারটা কথা মনে রাখবেন, সাবজেক্টের পরে, অক্সিলারি ভার্বের পরে, অবজেক্টের পূর্বে কিংবা ডিটারমিনারের পূর্বে যে বসে সে দেখতে যার মতো মনে হোক না কেন, আমরা ধরে নিব সে হলো একটা ভার্ব, ভার্ব, ভার্ব। এবার আসেন আমরা একটু বুঝি প্রেপোজিশন। এখন আপনারা একটু অবাক হতে পারেন যে প্রেপোজিশন বোঝার কি আছে ভাই? দেখেন কি আছে। আমরা নরমালি সবাই জানি যে অ্যাট, ইন, হ্যাঁ, তারপর অন, অফ কিংবা অফ, ফর, এগুলো সব কি প্রেপোজিশন। হ্যাঁ, কথা সত্য, বাট একটা প্রেপোজিশন সারা জীবন প্রেপোজিশন হয় না। জি, ঠিকই শুনছেন। কখনো কখনো দেখবেন ও দেখতে মনে হচ্ছে প্রেপোজিশন, বাট ও অন্য একটা পার্ট অফ স্পিচ হয়ে বসে আছে। তো আমরা বুঝবো কিভাবে? আমরা বুঝবো কিভাবে? আমরা আপনার স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। 5 নংটা আরেকবার বুঝাবো আমি, রাইট, বুঝাবো। এখানে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। কেন রাখতে বললাম আমি বুঝাবো সেটা। ও বলছে 5 নাম্বার বাক্যটা আরেকবার বুঝাবো না। 5 নাম্বার বলতে এইটা, উই শুড বেটার আওয়ার স্কিল। হ্যাঁ, এখানে উই হলো সাবজেক্ট, শুড হলো অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বের পরে একটা মেইন ভার্ব থাকে, এই জন্য এখানে বেটার শব্দটা একটা ভার্ব। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম এরা কিন্তু প্রেপোজিশন। এই যে টু, অ্যাড, বাই, ফ্রম, ইন, হ্যাঁ, ইনটু, অ্যাবাউট, অ্যাবভ, এরা হচ্ছে প্রেপোজিশন। পাশাপাশি দেখছেন, দেখেন কিছু শব্দ আছে আপনাদের কাছে নতুন মনে হতে পারে, আমি এগুলোর ব্যবহার বুঝাবো, আগে একটু দেখে নেন। অ্যামিড মানে মধ্যে, অথবা অ্যামিডস্ট, খেয়াল করেন। তারপরে আরো কিছু শব্দ দেখেন, আপনারা দেখতে পারেন যে বিয়ন্ড, হ্যাঁ, কনসার্নিং, কনসিডারিং, এরপর একসেপ্টিং, এক্সক্লুডিং, ফলোইং, ইনক্লুডিং, লাইক, হ্যাঁ, তারপর রেসপেক্টিং, রিলেটিং, এই শব্দগুলোও কিন্তু প্রেপোজিশনের কাজ করে। কিন্তু আপনার মনে প্রশ্ন হতে পারে, আমি যদি এগুলো না চিনি তাহলে আমি কেমনে বের করব? এটাই আমি এখন বুঝাবো যে আপনি কেমন করে বুঝবেন একটা ওয়ার্ড প্রেপোজিশন নাকি প্রেপোজিশন না। খুব সহজ কথা, শোনেন। যাদেরকে এই যে আপনারা এদেরকে কি হিসেবে চেনেন? প্রেপোজিশন হিসেবে চেনেন না? চেনেন। কিন্তু এগুলোকে আপনি তখনই সার্থক প্রেপোজিশন বলতে পারবেন যখন দেখবেন এদের পরে একটা নাউন কিংবা একটা প্রোনাউন আছে। তার মানে একটা প্রেপোজিশন তখনই সার্থক প্রেপোজিশন যখন তারপরে একটা নাউন বা প্রোনাউন থাকে, অন্য কিছু থাকলে হবে না। যদি এদের পরে একটা নাউন পাওয়া যায় কিংবা একটা প্রোনাউন পাওয়া যায় তখন এরা সত্যি সত্যি প্রেপোজিশন। যখন আপনি দেখবেন দেয়ার ইজ নো নাউন অর প্রোনাউন, এদের পরে কোনো নাউনও নাই, কোনো প্রোনাউনও নাই, অন্য কিছু থাকতে পারে, সেটা আমাদের বিষয় না। নাউন প্রোনাউন নেই মানে এরা প্রেপোজিশন না, নাউন প্রোনাউন নেই মানে এরা হবে অ্যাডভার্ব। তখন এরা হয়ে যাবে কি? অ্যাডভার্ব। যেমন একটু মজা দেখে আসি আমরা, চলেন। এটা আমি লিখছিলাম প্রেপোজিশন প্লাস নাউন অর প্রোনাউন। তার মানে যদি কোনো প্রেপোজিশনের পরে আমরা নাউন বা প্রোনাউন পাই সে সত্যি সত্যি প্রেপোজিশন হবে। আর যদি দেখি প্রেপোজিশনের পরে নো নাউন আর প্রোনাউন, কোনো নাউনও নাই প্রোনাউনও নাই, সেটা প্রেপোজিশন না হয়ে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। আর যদি দেখি যে না, ডিটারমিনার আর নাউনের মাঝখানে প্রেপোজিশন বসে গেছে, তখন আবার সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মানে বুঝেন নাই? মানে একটা প্রেপোজিশন বসছে, তার সামনে আছে ডিটারমিনার আর পরে আছে নাউন, এর মাঝখানে যদি প্রেপোজিশন বসে তাহলে আবার সে অ্যাডজেক্টিভ হবে।
তাহলে আমি 3টা বাক্য দিব, আপনারা একটু খুঁজে বের করার চেষ্টা করবেন কোন বাক্যে প্রেপোজিশন, কোনটাতে অ্যাডজেক্টিভ, কোনটাতে অ্যাডভার্ব আছে, দেখি পারেন কিনা। আচ্ছা, বাক্যটা হলো 1 নম্বরে, কাম আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ি বেয়ে উপরে আসো, এখানে আপ। 2 নম্বরে, কাম আপ, উপরে আসো, এখানে আপ। 3 নম্বরে, we are waiting for the up train। এই 3টা বাক্যে আপ আছে, আপনারা জাস্ট বের করবেন কোন আপটা প্রেপোজিশন, কোনটা অ্যাডভার্ব আর কোনটা অ্যাডজেক্টিভ। চেষ্টা করেন। কোনটা প্রেপোজিশন, কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, চ্যাট বক্সে লিখবেন আপনারা। সবার ওকে, তার মানে আপনারা ধরে ফেলছেন ঠিক। প্রথম আপটা আসলেই প্রেপোজিশন, কারণ এরপর একটা নাউন আছে, দ্য স্টেয়ার্স। স্টেয়ার্স মানে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠি। আর দ্বিতীয় বাক্যের আপটা অ্যাডভার্ব, কারণ এরপরে কোনো নাউন প্রোনাউন নেই। আর তৃতীয় বাক্যের আপটা অ্যাডজেক্টিভ, কারণ এর পূর্বে আছে ডিটারমিনার আর শেষে আছে কি, নাউন। আর ডিটারমিনার এবং নাউনের মাঝে বসায় সে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা মনে রাখবো যে কোনো প্রেপোজিশন তখনই সার্থক প্রেপোজিশন হবে যখন তারপরে নাউন বা প্রোনাউন থাকবে। বাট যদি কোনো প্রেপোজিশনের পরে নাউন প্রোনাউন না থাকে, সে হবে অ্যাডভার্ব। আর ডিটারমিনার ও নাউনের মাঝে কোনো প্রেপোজিশন বসলে সে হবে অ্যাডজেক্টিভ। যেমন এবার আমরা এখানে একটু আসি, কিছু এক্সাম্পল দেখি আপনারা কি করেন। নাম্বার 1, 2, 3, 4 প্র্যাকটিস করেন দেখি। There is something pleasing about him, তার সম্পর্কে ভালো কিছু আছে এরকম বোঝাচ্ছে। এখানে অ্যাবাউটটা কি আপনারা লিখবেন। আর the moral law is above the civil law, এখানে অ্যাবাভটা কি? আমার মনে হয় আপনাদের লিখতে হবে না, আপনারা বুঝে গেছেন এখানে সবগুলোই প্রেপোজিশন। কেন? কারণ এখানে অ্যাবাউট একটা প্রেপোজিশন, কারণ এরপরে একটা প্রোনাউন আছে, তাই এটা প্রেপোজিশন। সুতরাং এখানে অ্যাবাউট একটা প্রেপোজিশন। যদি অ্যাবাউটের পরে কোনো নাউন বা প্রোনাউন না থাকতো, তাহলে এটাকে অ্যাডভার্ব বলতাম। যদি হিমটা না থাকতো, সে অ্যাডভার্ব হয়ে যেত। এবার দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল, এখানে অ্যাবভ একটা প্রেপোজিশন, কারণ এরপরে একটা নাউন আছে। বাট আমি যদি বলি যে লুক অ্যাট দ্য অ্যাবভ স্কাই বা অ্যাবভ পিকচার, উপরের ছবিটির দিকে তাকাও, এইখানে আবার দেখেন অ্যাবভ কিন্তু অ্যাডজেক্টিভ। কারণ কি? কারণ হলো দা ডিটারমিনার, আর ডিটারমিনারের পর দুটো ওয়ার্ড হলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। সুতরাং এখানে অ্যাবভ হয়ে গেছে অ্যাডজেক্টিভ। হি টেকস আফটার হিজ ফাদার, লুক আফটার মানে দেখাশোনা করা, বাট টেক আফটার মানে দেখতে একই রকম, তাহলে সে দেখতে তার বাবার মতো। যাই হোক, অর্থ না বুঝলেও আপনি বুঝবেন এখানে আফটার একটা প্রেপোজিশন। কারণ কি? কারণ এরপর একটা নাউন আছে। যদি এই নাউনটা না থাকতো, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে যেত। হি কেম বিফোর দ্য অ্যাপয়েন্টেড টাইম, এই সময়ের আগেই সে আসলো। এখানে বিফোরটা একটা প্রেপোজিশন। কারণটা কি? কারণ দেখেন এখানে একটা নাউন আছে। বলতে পারেন অ্যাডজেক্টিভও তো আছে। হ্যাঁ থাকুক, নাউন থাকলেই হলো। অ্যাডজেক্টিভের পরে তো নাউন আছে, নাউন থাকলেই সে সার্থক প্রেপোজিশন। তাহলে একটা প্রেপোজিশন তখনই সার্থক প্রেপোজিশন যখন তারপর নাউন বা প্রোনাউন থাকে। বাট প্রেপোজিশনের পরে নাউন প্রোনাউন না থাকলে সে প্রেপোজিশন না, বরং সে কিসের কাজ করবে? অ্যাডভার্বের কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা প্রেপোজিশন সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেলাম। এবার আসেন কনজাংশন। কনজাংশন কারা? যা দুইটা অংশকে যুক্ত করে, এদের নামই তো কনজাংশন, রাইট? যেমন ধরেন আমরা যদি দেখি যে দুইটা অংশকে যুক্ত করে কনজাংশন কারা, যেমন এন্ড, বাট, অর, ফর। ফরও একটা কনজাংশন হয়, জি। ফর প্রেপোজিশন, আবার ফরও কিন্তু কনজাংশন। কিরকম? খেয়াল করেন কিরকম কনজাংশন। আমি যদি বলি
হি কুড নট জয়েন আস, সে আমাদের সাথে যোগ দিতে পারলো না। কারণ হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। এখানে ফর মানে কারণ। দেখেন ফরের আগে একটা ক্লোজ আছে, ফরের পরেও একটা ক্লোজ আছে। এরকম যখন দুইটা সমজাতীয় অংশকে, সমজাতীয় মানে কি, হয় দুইটা নাউন হবে, না হলে দুইটা প্রোনাউন হবে, না হলে দুইটা অ্যাডজেক্টিভ হবে, না হলে দুইটা ভার্ব হবে, না হলে দুইটা ফ্রেজ হবে, অথবা দুইটা ক্লোজ হবে। এরকম সমজাতীয় দুইটা অংশকে যে যুক্ত করবে তার নাম হলো কনজাংশন। তার মানে এখানে ফর একটা কনজাংশন। তাহলে যাদেরকে আমরা কনজাংশন হিসেবে চিনি এরা তখনই সত্যি সত্যি কনজাংশন যখন এরা দুইটা অংশকে যুক্ত করে। কিন্তু কোনো কনজাংশন যদি দুইটা অংশকে যুক্ত করতে না পারে তাহলে সে অ্যাডভার্ব হয়ে যাবে। কি বুঝলাম? যখন কোনো কনজাংশন দুইটা অংশকে কানেক্ট করবে সে সত্যি সত্যি কনজাংশন। আর দুইটা অংশকে যুক্ত না করেই যদি সে বাক্যে বসে তাহলে সে দেখতে কনজাংশন হলেও সে অ্যাডভার্বের কাজ করবে। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখে আসি, এগুলো আমি আপনাদের পিডিএফ শিটে দিব। এগুলোর নাম সাবঅর্ডিনেট কনজাংশন, এগুলোর নাম কোঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, যেমন আপনারা দেখেন এখানে কতগুলো বাক্য আছে। হি ওয়েন্ট অ্যাওয়ে আফটার দে হ্যাড লেফট। খেয়াল করেন এখানে হি ওয়েন্ট অ্যাওয়ে, এটা একটা ক্লোজ, বাক্যের অংশ। ক্লোজ মানে অংশ, আর এটা একটা ক্লোজ। এই দুইটা ক্লোজকে যুক্ত করার কারণে এখানে আফটার কিন্তু এখন হয়ে গেছে কনজাংশন। আচ্ছা, আমি যদি এখন একটা বাক্য লিখি যে আই নিউ ইট, আমি এটা জানলাম আফটার হিজ অ্যারাইভাল, তার পৌঁছার পরে। এইখানে আফটারটা কি কেউ কি পারবেন বলতে? এখানে প্রিপোজিশন। এখানে কনজাংশন বলার সুযোগ নেই কারণ এখানে দুইটা ক্লোজকে যুক্ত করে নেই। কারণ হলো যেমন আফটারের আগে একটা ক্লোজ আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, বাট আফটারের পরে কিন্তু এরকম ভার্ব নাই। তার মানে এই আফটারটা এখানে প্রিপোজিশন, কারণ এরপর একটা নাউন আছে। আচ্ছা, আবার 2 নাম্বার বাক্যে দেখেন এখানে হি ওয়াজ পুয়ার, এটা একটা ক্লোজ। আই হেল্পড হিম, এটাও একটা ক্লোজ। এই অ্যাসটা যদি মাঝখানে বসতো তবুও কনজাংশন হতো, যদি সামনে বসেছে এটাও কনজাংশন। মূলত দুইটা ক্লোজকে কানেক্ট করে রাখবে যে তার নামই কনজাংশন। এখানে অ্যাজ হয়ে গেল কনজাংশন। যেমন হি ওয়েন্ট অ্যাওয়ে একটা ক্লোজ, আই কেম একটা ক্লোজ, দুইটাকে যুক্ত করছে তাই বিফোর একটা কনজাংশন। এখানে বোথ, অ্যান্ড এগুলো হচ্ছে কনজাংশন। অ্যান্ড কেন কনজাংশন? কারণ দ্য ক্যাশিয়ার একটা নাউন, দ্য অ্যাকাউন্টেন্ট একটা নাউন, দুইটা নাউনরে যুক্ত করছে অ্যান্ড, তাই অ্যান্ড কনজাংশন। কিন্তু আমি যদি একটা বাক্য বলি অ্যান্ড আই মিস ইউ স্টিল নাও, আমি এখনো তোমারে মনে করি। অ্যান্ড আই মিস ইউ স্টিল নাও, আমি এখনো তোমাকে ভাবি। এইখানে অ্যান্ড কি কনজাংশন হবে? বলে কি হবে এটা? কেন ভাইয়া, কেন বলেন তো একটু। আচ্ছা, অ্যান্ড কে নরমালি আমরা কি হিসেবে চিনি এটাকে বলেন? অ্যান্ড নরমালি কি? আচ্ছা, একটা কনজাংশন কখন সার্থক কনজাংশন? যখন হচ্ছে দুই পাশে দুইটাকে যুক্ত করলে কনজাংশন। এখন দুইটাকে যুক্ত করতে না পারলে তার নাম যেন কি বলছিলাম? অ্যাডভার্ব বলেছিলাম, অ্যাডজেক্টিভ না। তার মানে এই অ্যান্ডটা আসলে অ্যাডজেক্টিভ না, এটা কি বলেন? অ্যাডভার্ব। বুঝতে পারছেন? তাহলে দুইটা অংশকে যুক্ত করতে পারলে কনজাংশন, অন্যথায় সে হবে অ্যাডভার্ব, অন্যথায় অ্যাডভার্ব। যেমন দেখেন এই যে আমি লিখেছি অ্যান্ড আই মিস ইউ এভরিডে, এই অ্যান্ড এর আগে যদি একটা ক্লোজ থাকতো যে ইউ হেট মি, তুমি আমারে ঘৃণা করো, অ্যাট এভরি মোমেন্ট, প্রতিটি মুহূর্তে। আর অ্যান্ড আমি আই মিস ইউ এভরিডে, আমি তোমার সবসময় মনে করি। এরকম যদি হতো তখন অ্যান্ডটা কি হতো বলেন? আচ্ছা, তাহলে দুইটা অংশকে যুক্ত করতে না পারার কারণে এখন অ্যাডভার্ব। যেমন দেখেন আমরা খেয়াল করি উই ট্রাইড হার্ড, এটা একটা ক্লোজ, আর ডিড নট সাকসিড একটা ক্লোজ। দুইটারে যুক্ত করছে তাই বাট এখানে কনজাংশন। কিন্তু ভাইয়া দেখেন তো শেষের বাক্যটা বাটের পরে একটা ক্লোজ আছে, বাটের আগে কিছুই কিন্তু নাই। তার মানে এই বাটটা কখনোই কনজাংশন না, এটা একটা কি হবে? অ্যাডভার্ব।
ক্লিয়ার? তাহলে আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝাই। নরমালি এই স্ক্রিনে আপনারা যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এরা কনজাংশন, পিডিএফ শিটে পেয়ে যাবেন। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরাও কনজাংশন, তবে এরা কেউই কনজাংশন না, আবার এরাই কনজাংশন। কেমনে? কারণ এরা তখনই কনজাংশন হবে যখন এরা দুইটা অংশকে কানেক্ট করতে পারবে, তখন এরা কনজাংশন। বাট এরা দুইটা অংশকে কানেক্ট ছাড়াই হুদাহুদি বাক্যে বসছে, তখন এরা দেখতে কনজাংশন হলো, বাস্তবে অ্যাডভার্ব হবে। And the last part of parts of speech is interjection. খুবই সহজ। যে কোনো একটা ওয়ার্ড এর শেষে যদি একটা এক্সক্লামেশন মার্ক থাকে ওইটার নাম ইন্টারজেকশন। যেমন অ্যালাস হি হ্যাজ লস্ট হিজ অল, আরে সে তা সব হারিয়ে ফেলছে। এই যে এখানে অ্যালাস, এটা একটা ইন্টারজেকশন, কারণ কি এরপরে এক্সক্লামেশন মার্ক আছে। তবে কখনো যদি দেখেন যে এরকম যে ওয়ার্ডটার পরে কমা চিহ্ন আর সেন্টেন্সের শেষে এক্সক্লামেশন মার্ক, তখনও সেটা ইন্টারজেকশন হবে। তার মানে একটা ওয়ার্ডের শেষে এক্সক্লামেশন মার্ক থাকলে সেটা ইন্টারজেকশন, কিংবা একটা ওয়ার্ডের পরে কমা চিহ্ন দিয়ে বাক্যের শেষে এক্সক্লামেশন মার্ক, তখনও সেটার নাম হবে ইন্টারজেকশন। যেমন ওয়াও ইটস অ্যান এক্সেলেন্ট প্রেজেন্টেশন, এখানে ওয়াও একটা ইন্টারজেকশন। তাই বলে অ্যালাস বা ওয়াও এরা সারা জীবন যে ইন্টারজেকশন তা কিন্তু না। একদম শেষের বাক্যটার দিকে তাকান তো, অ্যালাস ইজ অ্যান ইন্টারজেকশন। আপনারা চ্যাট বক্সে এবার একটু লিখেন তো সবাই, সবারটা আমি দেখবো এখানে অ্যালাসটা আসলে কোন পার্ট অফ স্পিচ। বলবেন না কেউ, লিখবেন একটু। সবাই একটু চেষ্টা করি আমরা। সুজন, মাহাদি আর FM মুরাদ, গুড। রাহুল, চমৎকার। এটা এখন দেখেন নাউন, কারণ কি? কারণ ইজ হলো ভার্ব, ভার্বের সামনে সাবজেক্টের জায়গায় যে বসে সে হয় নাউন, তার মানে এখানে অ্যালাস হয়ে গেছে নাউন। এটা এখন নাউন। তাহলে এইবার আমরা একটু কি কি পড়লাম আমরা একটু জেনে আসি আরেকবার, হ্যাঁ, লাস্ট বারের মতো। আমি একটু বলবো, আপনারা শুধু শুনবেন, হ্যাঁ, শুধু শুনবেন একটু। আমি বলেছিলাম যে কোথায় কোথায় নাউন বসে, কোথায় কোথায় ভার্ব বসে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। বলছিলাম চারটা স্থান: সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে, প্রেপোজিশনের পরে, ডিটারমিনারের পরে। একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, দুটো হলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটা হলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। নাউনের পরিবর্তে যা বসে তার নাম প্রোনাউন। কিন্তু সাবধান, যে কোনো প্রোনাউন নাউনের সামনে বসে কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে। এরপর বলছিলাম যা নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন বাদে অন্য কাউরে মডিফাই করলে তার নাম অ্যাডভার্ব। সাবজেক্টের পরে কিংবা অক্সিলারি ভার্বের পরে, অবজেক্টের পূর্বে কিংবা ডিটারমিনারের পূর্বে যে বসে তার নাম ভার্ব। একটা প্রেপোজিশন তখনই সার্থক প্রেপোজিশন যখন সে দুইটি অংশকে যুক্ত করে। কিন্তু একটা প্রেপোজিশন তখনই সার্থক প্রেপোজিশন যখন তারপরে একটি নাউন বা প্রোনাউন থাকে। কিন্তু কোন প্রেপোজিশনের পরে নাউন বা প্রোনাউন না থাকলে সেটি অ্যাডভার্বের কাজ করে। আবার ডিটারমিনার আর নাউনের মাঝে প্রেপোজিশন বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়। একটা কনজাংশন তখনই সার্থক কনজাংশন যখন সে দুইটা অংশকে যুক্ত করে, তা না পারলে সে অ্যাডভার্ব। যে কোনো ওয়ার্ডের শেষে এক্সক্লামেশন মার্ক থাকলে সে হয় ইন্টারজেকশন। এবার আমার একটা শেষ ইচ্ছা আছে, এটা পুরো না করে যাবেন না। ইচ্ছাটা হলো আমি একটা সেন্টেন্স দিব, আপনারা ওই সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড বের করবেন কোনটা কোন পার্ট অফ স্পিচ। একটু চেষ্টা করেন, যদি পারেন তাহলে আমার মনে হবে যে এতক্ষণ বকবক করলাম এটা আমার সার্থকতা। আমি শুরুতেই বলছি আজকের ক্লাস ভর্তি করানোর ক্লাস না। আপনারা কে আমাদের কোর্সে ভর্তি হবেন না হবেন কোনো ব্যাপার না। আপনারা যে আমার ডাকে সাড়া দিয়ে ক্লাসে এসেছেন এটা তো আমার জন্য অনেক সম্মানের, আমার ভালো লাগার বিষয়। ভর্তি হওয়া না হওয়াতে কোনো যায় আসে না। একটা বাক্য লিখেন, এখানে একই ওয়ার্ড বারবার আসবে, এতে পাজল হওয়ার দরকার নেই। আপনারা শুধু পজিশনটা দেখবেন। I saw, I saw, to saw, I saw,
উইথ আ স, ইন আ স মিল। এখানে যত স আছে শুধু সেগুলো বের করবেন কোনটা কোন পার্ট অফ স্পিচ। চেষ্টা করেন, আমার বিশ্বাস বেশিরভাগগুলোই আপনাদের সঠিক উত্তর হবে এবং সবগুলো সঠিক উত্তর হবে, আমি এই দোয়া করি। আপনারা চেষ্টা করেন। আই স আ স, টু স আ স, উইথ আ স, ইন আ স মিল। অর্থটা আমি বুঝাবো, আগে অর্থ ছাড়াই লিখেন। আমি একজন কাঠুরিকে দেখলাম কাঠ কাটতে করাত দিয়ে একটা কাঠ মিলে। বলেই দিলাম, চেষ্টা করেন। আপনারা চ্যাট বক্সে লিখবেন এভাবে কমা চিহ্ন দিয়ে দিয়ে, হ্যাঁ, একটার পরে একটা কমা দিলে আমি বুঝবো যে আপনি কোনটা কোন পার্ট অফ স্পিচকে বুঝাচ্ছেন। যেমন সুজন সুজন লিখেছে ভার্ব, নাউন, ভার্ব, আরো লিখবেন বাকিগুলো কি কি হবে সেগুলো লিখবেন একটু। সবাই চেষ্টা করব। আজকের ক্লাসের রেকর্ডটাও কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপলোড করে দিব। এই জন্য আপনারা স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে নক করলেই আজকের পুরো ক্লাসের রেকর্ডটা আপনি গ্রুপে পেয়ে যাবেন, হ্যাঁ, পিডিএফ শিটটাও পেয়ে যাবেন। সাবাস, সুজন লিখছে ভার্ব, নাউন নাউন নাউন, আচ্ছা এডি থেকে সে অ্যাডজেক্টিভ হয়তো লিখছে, ওকে ফাইন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সেন্টেন্স। এই সেন্টেন্স দেখে যে কেউ পাজলড হওয়ার কথা। কি লেখা আছে এখানে? আই স আ স, টু স আ স, উইথ আ স, ইন আ স মিল। সচরাচর এই টাইপের বাক্য লেখার আসলে প্রয়োজন হয় না, আমরা নানান ভার্বে লিখতে পারি ওয়ার্ডে। বাট এটা হচ্ছে একটা পাজলড করে দেওয়ার মতো সেন্টেন্স। যদি আমরা পার্টস অফ স্পিচের পজিশনটা ঠিকঠাক ভাবে জানতে পারি তাহলে এখানে প্রতিটা ওয়ার্ডের মিনিং না জেনেও কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব কোনটা কোন পার্ট অফ স্পিচ। কেমনে সেটা সম্ভব আমরা দেখে নেই। আমি কিচ্ছু জানি না, আমি তো আগেই বলেছি আমি আসলেও কিছু জানি না, আমি কিছুই বুঝি না। আমি শুধু এইটুকু জানি আই হলো বাক্যের সাবজেক্ট, আর সাবজেক্টের পরে ভার্ব বসে। সুতরাং প্রথম সটা হলো ভার্ব। এবার আমি জানি এ হলো আর্টিকেল বা ডিটারমিনার, আর ডিটারমিনারের পর একটা ওয়ার্ড থাকলে সেটা হয় নাউন, তার মানে এই সটা হলো নাউন। এবার আমি জানি প্রেপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা হয় নাউন। এটা সত্যি, আসলেই সত্যি, প্রেপোজিশনের পর একটি ওয়ার্ড থাকলে নাউন হয়। কিন্তু আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন, সব প্রেপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে নাউনই হয়, তবে টু এর পরে নাউন ছাড়াও আরো একটা ওয়ার্ড বসতে পারে, সেটা হলো ভার্ব। টু এর পরে ভার্বের বেস ফর্মও বসে। যেমন আমি যদি বলি আই ওয়ান্ট টু বাই সামথিং, দেখেন এখানে টু এর পরে কিন্তু ওয়ার্ডটা ভার্ব হয়ে গেছে। তাহলে আমরা কি মনে রাখবো? আমরা সবসময় সজাগ থাকবো, যে কোনো প্রেপোজিশনের পরে একটি ওয়ার্ড হলে নাউনই হয়। পাশাপাশি আমরা এতটুকু সজাগ থাকবো যে টু এর পরে কিন্তু ভার্বের বেস ফর্মও বসে। তার মানে এইখানে সটা নাউন না, এখানে সটা হলো ভার্ব। এই স মানে কাটা, করাত দিয়ে কাটা, তাহলে এখানে সটা ভার্ব। আচ্ছা, অনেকে যেটা নাউন ভাবছিলেন এটা নাউন না, এটা ভার্ব। ওকে ফাইন। এবার পরে আবার কি, এ একটা আর্টিকেল বা ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড, তাই এখানে সটা হয়ে গেছে কি নাউন। ওকে, এরপরে এ হচ্ছে আবারও আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, সুতরাং এটাও হলো একটা কি নাউন। আর ইন আ, এখানেও আর্টিকেল বা ডিটারমিনার, বাট তারপরে দুটো ওয়ার্ড, তার মানে প্রথমটা হলো অ্যাডজেক্টিভ আর মিল হয়ে গেল কি নাউন। নিমিশেই হয়ে গেল। এখন সবার মনে প্রশ্ন যে ভাইয়া এই বাক্যের বাংলা অর্থ কি? খুব সহজ। প্রথম সটা হলো সি এর পাস্ট ফর্ম স, তাহলে আই স মানে কি আমি দেখলাম, আর এই স মানে হচ্ছে কাঠুরে, একজন কাঠুরে যে কাঠ কাটে। আই স আ স, আমি একজন কাঠুরেকে দেখলাম। এই টু স মানে হচ্ছে কাটতে, কাটতে। আচ্ছা, আ স, এই স বলতে আমি আসলে বুঝাচ্ছি কাঠ বা কাঠের গুড়িকে। তাহলে আমি একজন কাঠুরেকে কাঠ কাটতে দেখলাম। উইথ আ স, এই স হচ্ছে করাত, মানে যেটা দিয়ে কাঠটা কাটে।
করাত দিয়ে কাঠ কাটতে দেখলাম। ইন আ স মিল, এই স মিল হচ্ছে করাত মিল, মানে যেখানে কাঠগুলো কাটে। তাহলে বাক্যের অর্থ কি হলো? আমি একজন কাঠুরেকে একটা করাত দিয়ে করাত মিলে কাঠ কাটতে দেখলাম। দেখেন, আপনারা কিন্তু বাক্যের অর্থ না জেনেও চমৎকার ভাবে সবাই বের করে ফেলছেন যে কোনটা কোন পার্ট অফ স্পিচ। আসলে আজকের ক্লাসের উদ্দেশ্যটা ছিল এরকমই, আমরা কিন্তু পার্টস অফ স্পিচের প্রতিটা পার্ট নিয়ে একটা ক্লাস করব। আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল যে পুরো ক্লাস করে আমরা বাক্যের অর্থ না জেনেও যেন বের করতে পারি কোনটা কোন পার্ট অফ স্পিচ।